বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে প্রাণপ্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1386তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ ফয়সাল হোসেনের জীবনের, প্রবাসী ফয়সালের জীবনের কলিজা কাঁপানো চরম প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল জিনের ভয় দেখিয়ে সুন্দরী পুত্রবধূর সর্বনাশ করে এক লম্পট শ্বশুর। জিনের ভয় দেখিয়ে সুন্দরী পুত্রবধূর সর্বনাশ করে এক প্রবাসীর বউয়ের সর্বনাশ করে তার শ্বশুর, এক নির্মম বাস্তব কাহিনী। বন্ধুরা, এই গল্পটা আমি যখন সবেমাত্র পড়ে শেষ করলাম, ঠিক ওই মুহূর্তে আমার মোবাইলের ডিসপ্লের মধ্যে একটা কমেন্ট আসলো এবং কমেন্টটা উপরে বেশি উঠলো। ওখানে লেখা ছিল, এক বোন কমেন্ট করেছিলেন, তিনি লিখলো, আপন ভাই, পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই লেখাটা দেখার পর আমি একটু বিব্রত হয়ে গেলাম। কী ব্যাপার, পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাবে কেন? আমি আজ থেকে বহু বছর আগে একটা গান শুনেছিলাম যে 600 কোটি মানুষের এই না পৃথিবীতে ভালোবেসেছিলাম আমি শুধু তোমাকে। আর সেটা সেই 600 কোটি থেকে এখন আমি গুগল করে দেখলাম যে পৃথিবীতে মানুষ হচ্ছে 800 কোটি। কোথায় 600 কোটি, কোথায় 800 কোটি। এবং বাংলাদেশে মানুষ ছিল 15 কোটি, তা এখন এসে দাঁড়ালো 20 কোটিতে। তাহলে এটা কেমন কথা যে পৃথিবীতে মানুষের সংখ্যা কমে যাচ্ছে? আসলেই সত্যি, পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। যারা মানুষের সুরুত ধরে পৃথিবীতে জন্মগ্রহণ করে, এরা সবাই আসলে মানুষ নয়। মানুষ হওয়ার জন্য যে মান এবং হুঁশের প্রয়োজন, এটা এখনকার সমাজের বেশিরভাগ মানুষের মাঝে নাই। কথাগুলো কেন বললাম, আজকের এই গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন এবং গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। গল্প শেষে ফয়সাল ভাই একটা বিপদে আছে তার বাবাকে নিয়ে, আমার কাছে একটা সমাধান চেয়েছে। আপনারা গল্পটা শুনে আপনারা নিজেদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন, যা দেখে ফয়সাল ভাই তার বাবার একটা সিদ্ধান্ত নিতে পারবে। আর একটা কথা, যারা এখনও আমার চোখে কাশ্মীর সোনমার্গের সৌন্দর্য উপভোগ করেননি, তাদেরকে অনুরোধ করছি, ঠিক এই আই বাটনে ক্লিক করেন। সেখানে ক্লিক করলে আমার চোখে আপনারা দেখতে পারবেন কাশ্মীরের সৌন্দর্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি রয়েছে আমার বাবা মা সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা কিন্তু বরিশালের এখানকার পরিবার না, যেখানে আমি জন্মগ্রহণ করি বা যেখানে আমি হেলে দুলে বড় হই। মূলত আমরা অন্য একটা জেলার মানুষ ছিলাম, কিন্তু সেখান থেকে আমার বাবা আর চাচা এখানে চলে আসে এবং এসে তারা অনেক কষ্ট করে এখানে একটু জমি ক্রয় করে এবং জমি কেনার পরে আমার মাকে বিয়ে করে। আমার কাকার যদিও অনেক বয়স হয়ে গেছে, তিনি এখনও বিয়ে করেননি। কেন বিয়ে করেন না তিনি, সেটা আল্লাহই ভালো জানে। আমাদের পরিবারটা ছিল সেই গ্রামেরই এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা এবং চাচা দুজনেই ছিল জেলে। তারা সমুদ্রে সহ বিভিন্ন পুকুরে মাছ ধরতেন এবং সেই মাছ তারা নিজেরাই বাজার গিয়ে বিক্রি করতেন। এক কথায় বলতে গেলে আমাদেরকে জাল্লা বলা চলতো। ছোটোবেলা থেকে আমি খুবই দেখতে শুনতে সুন্দর ছিলাম, অনেক সুদর্শন চেহারা ছিল আমার। আমাকে দেখলে কেউ বুঝতোই না যে আমি আমার বাবা মায়ের সন্তান, কারণ আমার বাবা মা দুজনেই ছিলেন মোটামুটিভাবে দেখতে কালো, বাট আমি ছিলাম একেবারে ফর্সা। আমি আমার বাবার মুখে শুনেছিলাম, আমি তো কখনো আমার দাদাকে দেখতে পাই নাই, বাট আমার বাবা বলল আমার দাদা নাকি দেখতে খুব সুন্দর ছিল। আমি অবিকল আমার দাদার মতোই হয়েছিলাম। অনেক ছোটোবেলায় কিন্তু আমার কাকাকে নিয়ে আমার বাবা এই এলাকাতে চলে আসে এবং এরপর থেকে তিনি আর কখনোই তার এলাকাতে ফিরে যাননি। আমি আদৌ জানি না কেন আমার বাবা তার নিজের পিতৃ সম্পত্তি থেকে, নিজের বাবার ভিটা থেকে চলে আসে এবং কেন তিনি সেখানে আর ফিরে যাননি। এই গল্প আজও আমার কাছে অজানা। যাই হোক, আমি আমার ওই মর্মান্তিক গল্পটাই আপনাদেরকে শোনাই। তখন থেকে আমি মোটামুটি ছোটই, ওই সময়টাতে আমি দেখতাম যে বাবা জেলের কাজ করে, মাছ ধরে, এখানে ওইখানে মাছ ধরে এবং এগুলো করে আমার বাবা চলতো। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বছর বয়স। 6 থেকে 7 বছর বয়সে হঠাৎ করে একটা ঘটনা ঘটে যায়। ঘটনাটা ছিল ঠিক এই রকম, আমার বাবা ঘর থেকে বের হয় না। হঠাৎ করে অনেকগুলো দিন হয়ে গেল আব্বু ঘরের ভিতরে বসে থাকে এবং আমার মা তখন করে কি, জানালা দিয়ে আমার আব্বাকে খাবার দিত। আব্বার পায়খানা প্রস্রাব থেকে সব কিছু শুরু করে আব্বু ঘরের মধ্যেই করতে থাকে।
তখন হঠাৎ করে এই গ্রামের সবার মনে একটা প্রশ্ন জাগে। আমার বাবা ছিল ফয়েজি। সবাই বলে কি ব্যাপার, ফয়েজি ঘর থেকে বের হয় না কেন, ফয়েজি ঘর থেকে বের হয় না কেন, ও ঘরের মধ্যে থাকে কেন? এরকম করে আমার বাবা তখন ঘরবন্দি হয়ে যায়। কেন হঠাৎ করে এরকমটা হয়ে যায়, এইটা ওই সময় তো আমরা কেউই বুঝতে পারি নাই। না আমার পরিবারের কোনো মানুষ, না আমি, না আমার মা অথবা আমার ছোট ভাইয়েরা কিংবা আমার কাকা, কেউই কিন্তু বুঝতে পারে নাই হঠাৎ করে আব্বা কেন ঘরবন্দি হয়ে গেল। আমি যখন ঘর থেকে বাইরে যাইতাম, অনেকে আমাকে জিজ্ঞেস করতো, ফয়সাল তোর বাবার কি হয়েছে, তোর বাবা এরকম ঘরবন্দি হয়ে গেল কেন, ঘর থেকে বের হয় না কেন, সারাক্ষণ কেন ঘরের ভিতরে আটকে থাকে, কি হয়েছে তোর বাবার? আমি না কারো কাছে বলতে পারতাম না যে আমার বাবার কি হয়েছে, কেন আমার বাবা ঘরবন্দি হয়ে গেছে, কেন আমার বাবা ঘর থেকে বের হয় না, সারাক্ষণ কেন ঘরের ভিতর লুকিয়ে থাকে। এর কোনো সঠিক ব্যাখ্যা বা উত্তর কোনো কিছুই আমার জানা ছিল না। আমি বুঝতে পারি না কেন আব্বু হঠাৎ করে এরকমটা হয়ে গেল। তারপরেও সবাই প্রশ্ন করতো, আমি কারো প্রশ্নের উত্তর দিতে পারতাম না। এভাবে প্রায় সপ্তাহখানিক 15 দিন কেটে গেল। এবং 15 দিন পরে আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, অনেক বড় একটা পুকুর। 15 দিন পরে হঠাৎ করে একদিন সকালবেলা সবাই দেখলো আমার আব্বা পুকুরের মধ্যে ডুবাচ্ছে, পুকুরের ঠিক মাঝখানটাতে ডুব দিচ্ছে, ডুব দিচ্ছে। গ্রামের সবাই তখন আতঙ্কিত হয়ে গেল, কি ব্যাপার, এরকমভাবে সবাই তখন বলাবলি করতে শুরু করলো যে কী ব্যাপার, ও পুকুরে এরকম ডুবাচ্ছে কেন। অনেকে ভাবলো যে আমার আব্বার সম্ভবত পাগল হয়ে গেছে, এরকমটাই চিন্তা করলো। একটা পর্যায়ে আমার আব্বাকে তখন আমার চাচা আরও গ্রামের কয়েকজন মিলে পুকুর থেকে উঠে আনলো। আনার পরে আমার আব্বা তখন বলল, আমারে আসর করে দে। পুকুর পাড়ে তখন আমার আব্বাকে একটা আসর বানিয়ে দেওয়া হলো। আমার আব্বা তখন সেই আসরের মধ্যে বসলো এবং বসার পরেই সবাই তখন চিন্তা করলো কি হয়েছে। আমার আব্বা কারো কাছেই কিছু বলে না। তখন আমার কাকা সবাইকে বলাবলি করতে শুরু করে, 10 থেকে 15 দিন আগে আমি আর আমার ভাই একসাথে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম এবং আমরা তখন ট্রলারে মাছ ধরি। মধ্যরাতে হঠাৎ করে দেখলাম আমার ভাই কার সাথে জানি কথা বলে। এই কথাগুলো আমার কাকা বলতেছে গ্রামবাসীকে, যে আমার ভাই দেখলাম কার সাথে জানি কথা বলে এবং কথা বলতে বলতে আমার ভাই হঠাৎ করে সমুদ্রে লাফ দিয়ে দেয়। লাফ দিয়ে দিলে পরে আমরা সবাই ভয় পেয়ে যাই, কী ব্যাপার, ওনাকে পাওয়া যাচ্ছে না। এবং অনেক পরে আমার বাবা আমার ভাই আবারও সমুদ্র থেকে উঠে ট্রলারের মধ্যে আমরা ওনাকে অনেক কষ্ট করে উঠাই। বারবার জিজ্ঞেস করি কি হয়েছে, আপনার কি হয়েছে, উনি কিছুই বলে না। এবং এরপরে উনি সারাটা রাত ওই ট্রলারের মধ্যে বসেছিল। সারা রাত মাছ ধরে সকালবেলা আসার পরে এই যে উনি ঘরের ভিতরে ঢুকলো, এরপর উনি আর ঘর থেকে বের হয় না। আজ 15 দিন পরে হঠাৎ করে ওনাকে এইভাবে পুকুরে পাওয়া গেল। সবাই তখন আমার আব্বাকে জিজ্ঞেস করতে শুরু করলো, কি হয়েছে তোমার, ফয়েজি তুমি এমন করতেছো কেন, সমস্যা কি? আমার আব্বা তখন কোনো কথাই বলে না। আব্বু এমন একটা ভাব করে নিয়ে বসে আছে যে মনে হলো যেন আমার আব্বা কবিরাজ, এই জিনিসটাই তখন মনে হলো। এবং গ্রামের তখন অনেকেই বলাবলি করতে শুরু করলো আমার আব্বার সাথে কোনো জিন শোয়ার হয়েছে, কোনো জিন আছে আমার আব্বার সাথে। এরকমটাই গ্রামের সবাই তখন বলাবলি করতেছে। একটা পর্যায়ে আমার কাকা আমার আব্বাকে ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। আমাদের বাড়ির সামনে যে ঘরটা, আমাদের তো 2টা ঘর, আমরা যে ঘরে থাকি তার সামনে আরেকটা ঘরের মধ্যে আমার বাবাকে তখন নিয়ে যাওয়া হলো। আমার আব্বা তখন সেই ঘরের ভিতরে বসছে, ঘরের ভিতরে নিজের মতো করে বসছে। বসার পরে আমার আব্বা তখন বলাবলি করতে শুরু করলো, জিগির করে, সারা রাত ওখানে বসে জিগির করে, আল্লাহ বিল্লাহ করে। এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার মা গিয়ে গ্রামবাসীকে বলাবলি করতে শুরু করলো যে আমার স্বামী গায়েবী জানে, আমার স্বামী কার জীবনে কি হবে এটা উনি সব কিছু বলতে পারে, উনি গায়েবী জানে। এরকম করে আমার মা সহ গ্রামের আরও কিছু মহিলা এই কথাটা আমাদের পুরো গ্রামে ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার বাবার কাছে অনেক মানুষ আসতে শুরু করলো। মানুষ এসে আমার বাবার কাছ থেকে পানি পড়া, তাবিজ পড়া এগুলো নিতেছে। যেটা সবচেয়ে অলৌকিক এবং সবচেয়ে অবাক যে বিষয়টা ছিল, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। আমার বাবা যে ঘরটার মধ্যে ছিল, এটার চারপাশে ছিল সনের বেড়া, সন গাছের বেড়া ছিল চারপাশে, এবং উপরে ছিল টিন দেওয়া, এবং টিনটা ঠিক এরকমভাবে দেওয়া ছিল যেটাকে আমরা দোচালা টিনের ঘর বলি। দোচালা টিনের ঘর, কিন্তু মধ্যে সিলিং ছিল, সিলিংয়ের উপরে ছিল দোতলা, ঠিক এরকম করে। তো আমার আব্বা যখন করতো কি, ওখানে বসে জিজ্ঞাসা করতো, এবং অনেক মানুষ যখন আমার আব্বার কাছে যাইতো সমস্যার সমাধার জন্য বা কোনো পারিবারিক সেই সমস্যার জন্য, আমার আব্বা তখন জিনকে ডাকতো, আপনি আসেন, আপনি কই আছেন, আপনি আসেন, এমন করে আমার আব্বা তখন জিনকে ডাক দিত, যেটা আমি নিজের চোখে দেখা। তখন আমাদের ওই টিনের চালটা মই মই করে উঠতো। মুহূর্তের মধ্যে একটা বেসুরা কণ্ঠে, অন্যরকম একটা কিছুটা মেয়েদের মতো করে নাকে বাজানো একটা কণ্ঠ টিনের উপর থেকে,
আমাদের টিনের উপর থেকেই এই শব্দটা আসতো নিচে, এবং আমার আব্বা বলতো যে মহিলার এই সমস্যা, এর সমাধা কি বলেন, এবং টিনের উপর থেকেই আমার আব্বাকে সমাধা দেওয়া হতো। পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে আমার আব্বার উপরে জিন শোয়ার হয়, এবং এই জিন উড়ে এসে আমাদের টিনের চালে বসে, এবং টিনের চালে বসে আমার আব্বার সাথে কথোপকথন বলে, এবং যেই মানুষ যেই সমস্যা নিয়ে আমার আব্বার কাছে যাইতো, জিন সরাসরি কথা বলে সেই সমস্যার সমাধান দিত। পুরো গ্রামে তখন এটা ছড়িয়ে পড়ে, শুধু আমাদের গ্রামে নয়, আশেপাশের প্রায় 8-10টা গ্রামে এই জিনিসটা ছড়িয়ে পড়ে। সবার মাঝে তখন আতঙ্ক বিরাজ করতে শুরু করে, আরে কি ফয়েজির সাথে জিন শোয়ার হয়ে গেল। ফয়েজি সাগরে মাছ ধরতে গেছে, এবং মাছ ধরতে যাওয়ার পরে সেখান থেকেই ফয়েজির সাথে জিন চলে আসছে, ফয়েজির সাথে জিন আছে। এই ঘটনাটা মানে এই কথাটা পুরো আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে। সবার মুখে মুখে একটাই কথা, আমার আব্বুর সাথে জিন আছে, এবং আমার আব্বুও দেখতাম একইভাবে হচ্ছে সবার সাথে কথাবার্তা বলতো। আপনার একইভাবে হচ্ছে যে কোনো মানুষ চাইতো এবং বলতো যে আমার এই সমস্যা, আমাকে সমাধা দিয়ে দেন। আব্বু উপরের দিকে তাকাইতো, বলতো দেন এই মহিলাকে একটা সমাধা দেন, এবং উপর থেকে গাইবীভাবে কোনো একটা কণ্ঠ আমার ওই মহিলার সমাধা করে দিত। এরকম করে করে আমার আব্বা মোটামুটি প্রায় অনেক টাকাই ইনকাম করে ফেলে। কিন্তু আমার বাবার খরচের হাতটা ছিল অনেক বড়। যতই টাকা আমার আব্বা ইনকাম করতো, কোনো টাকাই না আমার আব্বা রাখতে পারতো না। টাকা ইনকাম হইতো, আমার আব্বা আবারও খরচ করে ফেলতো, ইনকাম হইতো, আবারও খরচ করে ফেলতো। কোনো টাকায় আমার আব্বা জমাইতে পারতো না, মানে নিজের কাছে কোনো টাকা রাখতে পারতো না। এরকম করে প্রচুর টাকা আমার আব্বা ইনকাম করে সবটাকে আমার আব্বা খরচ করে। আপনি বিশ্বাস করবেন না বললে, আমি ছোট মানুষ ছিলাম ওই মুহূর্তটাতে। আমার ঠিক যতটুকু মনে আছে, আমাদের বাড়িতে মানুষের লাইন লেগে যেত ভাই, সকাল থেকে রাত অবধি পর্যন্ত প্রত্যেকেই মানে বাড়িতে আসতো, এবং সরাসরি এইভাবে জিনেরা কথা বলে এরকম ঘটনা তার কোথাও ঘটে নাই। কবিরাজের কাছে গেলে হয়তো কবিরাজের পানি পড়া, তাবিজ পড়া এতটুকুই দিয়ে বিদায় করে দেয়। কিন্তু এইভাবে সরাসরি জিন টিনের চালে বসে একটা ঘটনার সমাধা করে, এইটা তো আসলে খুবই বিরল, বা এটা তো মানে সবার কাছে একটা অলৌকিক ব্যাপার ছিল, যার জন্য দেখা যায় আমাদের বাড়িতে মানুষের ঢেউ লেগে যায়। মানুষ দলে 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 আমাদের বাড়িতে আসতে থাকে, এবং সবার একটাই কথা যে আমার আব্বার কাছে একটা সমাধার জন্য। সব রকম সমস্যার সমাধান আমার আব্বা করতে পারে সরাসরি জিন দ্বারা। এরকম করে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো কেটে গেল। এর মাঝে আমার আব্বা কিছু জায়গা সম্পত্তিও কিনেছে, গ্রামে কিছু জায়গা সম্পত্তি কিনে, এবং কিছু টাকা সে জমায়ও, মানে যেটা আমি নিজের চোখে দেখলাম। 1 থেকে 1.5 বছর পরে আমার কাকার সাথে আমার আব্বার কি একটা বিষয় নিয়ে জানি দ্বন্দ্ব লেগে যায়। কোন একটা বিষয় নিয়ে আমার আব্বার সাথে আমার কাকার দ্বন্দ্ব লেগে যায়, এবং দ্বন্দ্ব লেগে যাওয়ার পরে হঠাৎ করে আমার আব্বা কবিরাজি বন্ধ করে দেয়। খুব খেয়াল করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার আব্বা হঠাৎ করে কবিরাজি বন্ধ করে দেয়। আমার মা তখন আমার কাকাকে বুঝায়, আমার আব্বা তখন আমার কাকারে বুঝায়। মানে কাকা মূলত কোথায় জানি বিয়ে করতে চায় না, কী জানি করতে চায়, মানে কী নিয়ে ঝামেলা লাগে ওই সময় কিন্তু আমি জানি না। এবং কী নিয়ে ঝামেলা লাগে এটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। একটা পর্যায়ে আমার আব্বার কবিরাজি টোটালি বন্ধ। 1 সপ্তাহের মতো মানুষ আসে। আমার আব্বা একটা কথাই বলে যে জিন এখন আসে না, জিন গেছে হজ করতে, হজ শেষ হলে জিন আসবে, এখন আর আমার কাছে জিন আসে না, আপনারা আপাতত কেউ আসবেন না। কিন্তু মানুষ বিদায় করতে পারে না। আমার আব্বার ওই ঘরকে কেন্দ্র করে আমাদের বাড়ির সামনে একটা বিশাল বাজার হয়ে গেছে, মানে ভ্রাম্যমান অনেকগুলো দোকান বসে গেছে, মানুষের সারি সারি লেগে গেছে। সবাই একটাই কথা, আমরা ফয়েজি কবিরাজের কাছে যাব। এবং ফয়েজি কবিরাজ আমাদের বরিশাল বিভাগের, আমাদের গ্রামের এমন এক মানুষ হয়ে যায়, তথা বরিশাল নয়, বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকে পর্যন্ত, পাকিস্তান, ইন্ডিয়া থেকে পর্যন্ত মানুষ আসতো আমার আব্বার কাছে। তো এরকম করতে করতে হঠাৎ করে আব্বু বলতেছে এখন জিন আর আসে না, সে হজে আছে, একটু অপেক্ষা করেন। তার কিছুদিন পরে একদিন হলো কি, আমার আব্বা আম্মা দুজনেই কি নিয়ে জানি খুব ঝগড়া করতেছে। আমি পাশের রুমে, আমার আব্বা আম্মা এক রুমে ঝগড়া করতেছে। আমার কাকা কই জানি চলে গেছে, আব্বুর সাথে রাগ করে কাকা চলে গেছে, কাকা আমাদের বাড়িতেও নাই। আমার আব্বা তখন আমার ডাক দিয়া আমার পাশের রুমে নিয়ে বলতেছে যে বাজান, তুই একটা কাজ করতে পারবি, আব্বু তোরে সারা রাত ট্রেনিং করাবো, তুই সকালবেলা কাজটা করবি। আমি বললাম ঠিক আছে, আমি সারা রাত ট্রেনিং করব, সকালবেলা কাজ আমি করব। কি কাজ? আমার আম্মা তখন বলে, আমি তোকে ঘরের পিছন দিয়ে, আমাদের যেই ঘরে তোর বাবা বসে কবিরাজি করে, ওই ঘরের পিছন দিয়ে আমি তোরে আমাদের সিলিং, মানে তোর বাবা যে ঘরে কবিরাজি করে ওই ঘরের সিলিংয়ের উপরে উঠাই দিব। এটা ছিল দোতলা, মানে দোচালা ঘর, সিলিং ছিল। ওই সিলিংয়ের মধ্যে আমার আম্মা বলে আমি তোর পিছন থেকে উঠাই দিব, তুই সিলিংয়ে উঠে যাবি, এবং সিলিংয়ের মধ্যে উঠে তোর আব্বা তোরে যেটা জিজ্ঞেস করবে তুই সেটার উত্তর দিবি। তো আমি তো ছোটো মানুষ, আমি বুঝি না। আমি বললাম আম্মা এটা আপনি কী বলেন, এটা কেমনি হবে?
আমার আব্বা বলে আমি তোকে ট্রেনিং করাবো, তুই কীভাবে কথা বলতে হবে। তো আমার আব্বা তখন আমাকে ট্রেনিং করাই দিয়ে শুরু করে। আমার আব্বা বলে তুই এরকম নাকে বাজিয়ে যেমন আমি ভালো আছি এরকম করে খুব ছোট ছোট কণ্ঠে কিছুটা মেয়ে কিছুটা ছেলে মিশ্রিত একটা কণ্ঠে কথা বলবি। তো বাবা তখন আমাকে একইভাবে শিখিয়ে দিচ্ছিল। আমি তখন আব্বুর সাথে কথা বলতেছি, আম্মাও তখন আছে। এমন করে প্রায় সারা রাত তারা আমার এরকম করে পরীক্ষা দেওয়ায়, মানে আমাকে কথাবার্তা বলায়। তো আমিও তখন আমার মতো করে ওখানে চেষ্টা করে প্রায় কথা বলা অনেকটাই শিখে গেছি, যে কীভাবে কথা বলতে হবে, কথা বলার ধরন মোটামুটি অনেকটাই শিখে যাই। এরপরে আমার আব্বা করলো কি, আমার আম্মাকে বললো যে আমাদের ফয়সাল তো এখন ঠিক হয়ে গেছে, ওই দিয়ে কাজ করানো যাবে। হঠাৎ করে আমার আব্বা পুরো এলাকাতে আবারও ছড়িয়ে দিল আব্বুর উপরে আবার জিন আসছে। তবে ওই জিন আসে নাই, জিনের ছেলে, ওই জিন এখন আসতেছে না, সে হজে ঝামেলায় আছে, তার ছেলে আসছে। যেহেতু আমার এখানে এত মানুষ আসতেছে, এতগুলো মানুষকে আমি কিভাবে ফিরাই দিব, এই জন্য তার একটা ছোট ছেলে আছে, ওই ছেলেটা আসে আমার কাছে এবং ওই ছেলেটা এখন সমাধা দিবে। মানুষের সংখ্যা আরও বাড়তে শুরু হলো। এবার মানুষ আরও বেশি যাচ্ছে। আমি কিভাবে বলবো, আমার লজ্জাও লাগে, আবার হাসিও পায়, কষ্টও হয়। আমি সিলিংয়ের উপরে, আমার মা আমাকে পিছন থেকে উঠাই দিত, এখন আমি ওখানে বসে থাকতাম। আমার আব্বা তখন আমাকে জিজ্ঞেস করতো আপনি কি আছেন? আমি বলতাম আসি। আমার আব্বা বলে আমাকে শুনতে পাচ্ছেন? আমি বললাম জি শুনতে পাচ্ছি। আমার আব্বা বলে এই মহিলাটার এই সমস্যা সমাধা দেন। তা আমি তখন আমার মতো করে সমাধা দিতাম। অনেক সময় উল্টাপাল্টা বলে ফেলতাম। আমার আব্বা আবার নিচে বুঝাই বলতো ওই ছোট জিন তো, বয়স কম তো, এজন্য অনেকটা উল্টাপাল্টা বলে ফেলে, আপনারা কিছু মনে করবেন না। তো সামনে বসে থাকা যারা ছিল তারা মনে করতো হ্যাঁ ঠিকই আছে, ছোট জিন তো জিনে, তার বয়স কমের জন্য হয়তো উল্টাপাল্টাও বলে ফেলতে পারে। তো এমন করে অনেকগুলো দিন কেটে গেল, তাও এখানে প্রায় আরও 5-6 মাসের মতো কেটে গেছে। এবার আমার বাবার ব্যবসা আরও জমজমাট, আমার আব্বার ব্যবসার মধ্যে এখন আরও জমজমাট। কারণ হচ্ছে এখন বাচ্চা জিন আসছে, বাচ্চা জিন দ্বারা সমাধা হচ্ছে। মানে কি বলবো, বেশিরভাগে হচ্ছে মানুষরা এটাকে বিশ্বাস করে চলে আসতো। তো এরকম করতে করতে দিনটার কথা আমার মনে নাই, আমি একদিন এরকম ছাদের উপরে বসে বসে, মানে সিলিংয়ের উপরে বসে বসে মানে সমাধা দিচ্ছি, মহিলারা আসতেছে সমাধা দিচ্ছি। এমন সময় হঠাৎ করে থানার কয়েকজন পুলিশ আমাদের বাসায় ঢুকে গেছে। মানে আমি উপর থেকে দেখতেছি ওই যে আপনার সিলিংয়ে যে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে নিচে দেখতেছি কয়েকটা পুলিশ এসে আমার আব্বাকে ধরছে এবং পুলিশের সাথে আমার কাকাও আছে, আমার কাকাও পুলিশের সাথে আছে। এই সাথে আবার গ্রামের অনেকগুলো গণ্যমান্য দরবারি কারবারি এবং আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার তারাও আছে। একটা পর্যায়ে তখন আমার আব্বাকে ডাক দেওয়া হলো, যে মানে আমার আব্বা মানে উপরে আমাকে ডাক দিল, আমার কাকা আমার ডাক দিল ফয়সাল নাইমে আয়, ফয়সাল নাইমে আয়, এটা বলতেছে আমার কাকা। তো আমি তো তখন চুপচাপ বসে আছি। আমার আম্মা তখন এসে চিল্লানো মানে চেঁচামেচি করতেছে এবং পুলিশের কয়েকজন লোক আমার আম্মাকে টান দিয়ে সাইডে নিয়ে গেল। তা আমি তখন ভয়ে ওখান থেকে নামতেছি না, নিচে পুলিশ, আমার কাকা, গ্রামের সর্দার, মাতবর, চেয়ারম্যান সবাই এখানে। এই ভয়ে আমি তখন আর সিলিং থেকে নামতেছি না, আমি সিলিংয়ের উপর বসে আছি। আমার কাকা তখন কী করলো, পিছন দিয়া মানে আমি যেখান দিয়ে ঢুকতাম ওইখান দিয়ে ঢুইকা আমাকে ওখান থেকে নামাই নিয়ে আসছে। নামাই না বলতেছে তুই এত বড় শয়তান, এত বড় ফাজি, তুই তোর বাপের কথা মতো চলিস, তোর বাবা যা করে তাই করিস। এগুলো বলে আমাকে তখন আমার মায়ের কাছে দিল। আমার আব্বাকে তখন পুলিশে ধরে নিয়ে গেল। পুলিশ আমার আব্বাকে ধরে নিয়ে গেছে। আমার আব্বাকে ধরে নিয়ে যাওয়া মাত্রই আমার কাকা তখন আমার মা তখন করলো কি, জুতা খুলে পুরো গ্রামের সামনে আমার আব্বাকে মানে আমার কাকাকে পিটিয়ে দিয়ে শুরু করছে। আমার কাকারে পিটিয়ে দিয়ে শুরু করছে। আমার কাকা তখন কান্না করে দিছে। কান্না করতে করতে বলে আমি আর কোনোদিনও এই পরিবারে আসবো না, আমি আর কোনোদিন আপনাদের মুখ দেখবো না। আমার আম্মা বলে বের হতে আমার বাড়ি থেকে। আমার কাকা তখন ঘর থেকে বেরিয়ে গেছে, মানে আমাদের বাড়ি থেকে চলে গেছে। আব্বাকে 1 সপ্তাহের মতো পুলিশে আটকায় রাখে। আমার আম্মার কাছে যে টাকাগুলো ছিল, জমানো কিছু টাকা ছিল, প্রায় সমস্ত টাকাই তখন শেষ হয়ে যায়। আমরা আব্বাকে তখন জেল থেকে বের করে আনি। তো জেল থেকে আব্বাকে বের করে আনলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল না। আব্বাকে জেল থেকে বের করে আনার 2-3 দিন পরে আমাদের গ্রামবাসী মিলে সবাই মিলে তখন দরবার ডাকছে, যে দরবার হবে, কেন আমার আব্বা এইভাবে মানুষের সাথে প্রতারণা করলো, মানুষের সাথে চিটিং করলো, এখন দরবার হবে। গ্রামের সবাই মিলে বসে তখন দরবারের আয়োজন করা হলো। আমার আব্বাকে তখন সেই দরবারে উপস্থিত করলো। আমার আব্বা আছে কিন্তু আমার কাকা নাই। তো গ্রামের যিনি মোড়ল ছিল, সর্দার ছিল, তিনি আমার আব্বাকে বলল যে তুমি যে ঘটনা ঘটিয়েছো এটা তো আসলে বলার মতো না, এটা তো আসলে তুমি সর্বোচ্চ শাস্তি পাওয়া। তো আমি তোমাকে এই শাস্তি দিলাম, তুমি তোমার বউ এবং তোমার ওয়াইফকে নিয়ে, মানে তোমার ওয়াইফ এবং তোমার ছেলেদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাবা। এই গ্রামে তুমি আমার কোনোদিনও আসবা না, কারণ তুমি আমাদের গ্রামের কলঙ্ক, আমাদের পুরো গ্রামকে তুমি নষ্ট করেছো, আমাদের পুরো গ্রামেরই একটা খারাপ মানুষ তুমি। সো তুমি আর কোনোদিন আমাদের গ্রামে আসবা না, তুমি আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবা।
এই কথা বলেই সেই দিন আমার আব্বাকে তখন গ্রাম থেকে বের হয়ে যাওয়ার আলটিমেটাম দিল যে কালকে সকালের মধ্যে তুমি গ্রাম ছেড়ে চলে যাবা। তো আমার আব্বা তখন বলল, এই গ্রামে তো আমার অনেক জায়গায় সম্পত্তি আমি কিনেছি, যেগুলোর মালিকানা আমি মালিক, আমার জায়গায় সম্পত্তির কী হবে? গ্রামের সবাই বলল, তোমার যত জায়গায় সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত, এগুলো সব গ্রামের সহজ সরল মানুষরা ভোগ দখল করবে, তারাই দেখবে, তুমি এই গ্রামে আর থাকতে পারবে না। তুমি কালকে সকালের মধ্যে যদি চলে না যাও তাহলে তোমার উপর আমরা গ্রামে সালিশে বসবো এবং এরপরে খুব প্রখরভাবে তোমার উপরে অত্যাচার করব। সারা রাত আমি, বাবা, আমার 2 ভাই সবাই বসে আছি, কি করা যায়? আমার মা তখন বললো, একটা কাজ করেন, চলেন আমরা আমাদের বাড়িতে চলে যাই। তো আমার নানু বাড়ির অবস্থাও কিন্তু খুব বেশি একটা ভালো ছিল না, খুবই খারাপ ছিল। তখন আমাদেরকে নিয়ে আমার আব্বা তখন করলো কি, আমার নানু বাড়িতে চলে গেছে। নানু বাড়িতে চলে যাওয়ার পরে আমার নানু বাড়ির অবস্থা অতটা ভালো না। নানু বাড়িতে যাওয়ার 1 সপ্তাহ পরে আমার মামানির সাথে আমার মায়ের ঝগড়া লেগে গেছে। আমার মায়ের সাথে আমার মামানির প্রচণ্ড রকমের ঝগড়া লেগে গেছে। আমার মামি আমার মাকে মারতে যায়, আমার মা আমার মামিকে মারতে যায়, এবং এই নিয়ে তখন আমার মামা আমার নানা নানি ডিরেক্ট বললো যাতে আমার মা এই বাড়ি থেকে চলে যায়, আমার মাকে এই বাড়িতে রাখবে না। পরে আমার মা করলো কি, আমাদেরকে নিয়ে তখন বরিশাল শহরে চলে গেছে, মানে মেন শহরে গেছে। এবং মেন শহরে গিয়ে আমার মা তখন একটা ফ্যাক্টরিতে চাকরি নিচ্ছে, সে সময়টাতে একটা ফ্যাক্টরিতে চাকরি নিচ্ছে। ওই ফ্যাক্টরিতে আমার মা তখন চাকরি করছে কিছুদিন। চাকরি করার পরে হঠাৎ করে আমার আম্মার ওখান থেকে চাকরি চলে গেছে। তো আমার আব্বা কিন্তু আমাদের সাথে সাথেই আছে। আব্বা ওই সময় কোনো কাজ কাম করতো না, মানে আব্বু যেখানে বসে থাকতো, একটা ডিপ্রেশন টেনশনের ভিতরে পড়ে যায় যে এমন একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে। আব্বা তো এটার জন্য প্রস্তুত ছিল না, এই জন্য আব্বু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তখন আমার আম্মা করলো কি, আমার আব্বাকে বললো, একটা কাজ করেন, আপনি কিছু একটা করার চেষ্টা করেন, আপনি কোনো একটা কাজ করেন, আপনি কিছু একটা করলেও তো আমাদের পরিবারটা উঠবে। কিন্তু আমার আব্বা কোনো কিছুই করতো না, ঘরের মধ্যেই বসে থাকতো। একটা পর্যায়ে ফ্যাক্টরি থেকে আমার আম্মা চাকরি চলে যায়, এবং চলে যাওয়ার পরে আমার আম্মা একটা হসপিটালে ক্লিনারের চাকরি নেয়। এটা একটা ক্লিনিকের মতো ছিল আর কি। ওই ক্লিনিকে আমার আম্মা ক্লিনারের কাজ করতো সেখানে। আমার আব্বা তখনও কিছু করতো না, ঘরের মধ্যেই বসে থাকতো। এই করতে করতে আমার আম্মা ক্লিনারে চাকরি করতে করতে সেখানকার একজন মহিলা, উনি নার্স আর কি, অতটা বড় লোক না, মোটামুটি আছে, একজন নার্স মহিলা। ওই মহিলা তখন আমাদের ঘরে আসছে, কী কারণে আসছে আমি জানি না। আইসা আমাদের 3 ভাইকে মহিলা দেখছে। তখন কিন্তু আমাদের পরিবারে প্রচণ্ড অভাব, মানে এতটাই অভাব যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না, আমরা 3 বেলায় খেতে পারি না, এতটা অভাবে আছি। তো ওই রাতের বেলা আমার মা বললো, আমার একেবারে ছোট যে ভাইটা আছে, আমার ওই ছোট ভাইটাকে ওই মহিলা নিয়ে যাবে। আমার ছোটো ভাই তখন হাঁটতে পারে, থাকতে পারে মোটামুটি। তো বলতেছিল আমার ছোটো ভাইটাকে মহিলা পালক নিয়ে যাবে, মহিলা তার নামে আমার ভাইয়ের আইডি কার্ডটা সব কিছু করবে এবং আমার ভাইকে ওই পরিবারে রাখবে, এরকমটাই আমার আম্মা তখন বলতেছিল। তা আমি কান্না করে আমার ভাইরে দিব না, আমার ভাইকে আমি দিব না, আমি কান্নাকাটি করতেছিলাম। এরপরেও পরের দিন সকালবেলা আমার আম্মা তখন ওই মহিলাকে, মানে ওই মহিলার কাছে আমার ছোটো ভাইকে নিয়ে গেছে। তা ছোটো ভাইকে নিয়ে গেছে, প্রায় সপ্তাহখানিকের মতো আমার ছোটো ভাই ওই মহিলার কাছে ছিল। সপ্তাহখানিক পরে একদিন আমার আম্মা কাছ থেকে ফিরে আসার সময় আমার ছোটো ভাইকে সাথে করে নিয়ে আসছে। আনার পরে আমার ছোটো ভাইকে দেখে আমি খুব খুশি হয়েছি যে আমার ভাইকে নিয়ে আসছে। আমার আম্মা আমার ভাইরে বাড়িতে এনে খুব মারতেছে। তাই আমি ওরে বলি, তোরে মারে কা, তুই কী করছিস? তা আমারে বলতেছে আমি ওই মহিলারে কামড় দিছি, আমি ওই ঘরে থাকবো না। পরে মায়ের মাধ্যমে জানতে পারি আমার ছোটো ভাই ওই পরিবারে থাকে নাই, ওই মহিলাকে মারছে, মহিলাকে কামড় দিছে এবং মহিলার উপরে টর্চার করে মহিলার হাজব্যান্ডের সাথে ঝামেলা করে এখান থেকে আমার ছোটো ভাই শেষ পর্যন্ত চলে আসছে, মানে মহিলার হাজব্যান্ড বলে দিছে আমার ছোটো ভাইকে দিয়ে দেওয়ার জন্য। তো এবার মহিলা আরেকটা বাচ্চা খুঁজতেছে। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার মা আমারে বলতেছে যে ফয়সাল, তুই কি মহিলার বাসায় যাবি, মহিলার কাছে যাবি? তখন আমি মোটামুটি বড়, কিন্তু আপনার অনেক বড় হয়ে গেছি। পরে আমি বললাম যে মা, আমি মহিলার ঘরে যাব, মহিলাকে আমাকে নিবে? আমার আম্মা বলে, মহিলা একটা ছেলে দরকার, সে নিয়ে যাবে, তুই কি যাবি? আমি বললাম তো ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি যাব, সমস্যা নেই। পরে আমার আম্মা তখন বললো কি, আমার জামা কাপড় নিয়ে আমাকে ওই মহিলার বাড়িতে পাঠাই দিল। তা আমার হিসাব হচ্ছে এটা, আমার খাবারটা যদি বাঁচে, অন্তত আমার খাবারটা বাঁচলেও আমার মা আর আমার ভাইয়েরা খেতে পারবে, মানে আমার খাবারটা অ্যাটলিস্ট বাঁচলে তারা খেতে পারবে। আমাদের পরিবারে তো খুব অবাক, মানে আমরা 3 বেলা 3 মুঠো ভাত খাইতে পারি না, এত অভাব অনটনে তখন দিন কাটতেছে। তো ভাবলাম যে আমার খাবারটাও যদি বেঁচে যায়, আমার আব্বা আম্মা খেয়ে পরে বাঁচতে পারবে। যার কারণে আমি ওই মহিলার কাছে চলে গেছি। মহিলার নাম ছিল মেহেরুন্নেসা ছিল মহিলার নাম। এবং আমি তখন মহিলার পরিবারে গেলাম। যাওয়ার পরে মহিলা আমাকে অনেক আদর করতো, সত্যি কথা বলতে আমাকে খুব আদর করতো। আমাকে ওখানকার একটা স্কুলেও ভর্তি করায়, মানে আমাকে তিনি পড়াশোনা করাবে, বড় করবে, এরকম চিন্তা ভাবনাটাই তার মাঝে। তার বাড়িতে যাওয়ার বৎসর খানিক পরেই হঠাৎ করে তার কাছে সুখবর আসলো
যে তিনি বহু বছর পরে প্রেগনেন্ট হয়েছে, তার পেটে বাচ্চা আসছে। তা আমার আব্বা মনে করলো যেহেতু মহিলার পেটে বাচ্চা আসছে, এই মহিলা তো আর আমাকে রাখবে না, আমাকে তো পালক সন্তান হিসেবে নিয়ে গেছে। আমি মহিলাকে মা ডাকতাম, মহিলার বাবাকে মানে মহিলার হাজবেন্ডকে আমি বাবা ডাকতাম, এবং আমি তাদেরকে বাবা মা ডেকেই তাদের পরিবারে থাকতাম। তো তখন আমার আম্মা বলতেছে যে মহিলা তো আর আমাকে রাখবে না, যেহেতু আমি মহিলার পেটে সন্তান আসছে। পরে মহিলা করলো কি, আমার আম্মারে বলতেছিল যে দেখো, হয়তো তোমার ছেলের ভাগ্যেই আল্লাহ আমার ঘরে সন্তান দিছে, নাহলে আমার এত বছর হয়ে গেল আমার ঘরে কোনো সন্তান হয় না, তো হয়তো তোমার ছেলের সৌভাগ্যে আমার ঘরে সন্তান আসছে, আমি তোমার ছেলেকে নিজের ছেলের মতোই বড় করব, আমি তোমার ছেলেকে দিব না। এরপরে আমাকে আর আমার পরিবারে ফিরিয়ে দিল না মহিলা, ফিরিয়ে না দিয়া মহিলা তার সাথে আমাকে রেখে দিল। এরপরে মহিলার কুল জুড়ে একটা ফুটফুটে মেয়ে সন্তান আসলো। এই মেয়েটা যেদিন হয়েছিল আকাশ প্রচণ্ড মেঘলা ছিল, মানে 2-3 দিন ধরে আকাশ খুব মেঘলা, বৃষ্টি হবে ভাব, কিন্তু বৃষ্টি হয় না, আকাশ একেবারে অন্ধকারচ্ছন্ন ছিল। এই মেয়েটা হওয়ার পরপরই মহিলার সিদ্ধান্ত নিল তার মেয়ের নাম রাখবে মেঘলা, এবং মেয়েটাও দেখতে শুনতে খুবই সুন্দরী ছিলেন, মানে অনেক সুন্দর ছিলেন। তখন ইনি একইভাবে তার মেয়ের নাম রাখলেন মেঘলা। এবং মেঘলা দেখতে খুব সুন্দরী হওয়ার কারণে আমি মেঘলাকে কোলে নিতাম, আদর করতাম, এবং সর্বোপরি নিজের বোনের মতো করে আমি মেঘলাকে বড় করি। মানে সারাক্ষণ মেঘলার সমস্ত কিছুর দায়িত্ব আমি পালন করতাম, ছোট ছিল, ওর সব কিছুর দায়িত্ব আমি পালন করতাম। এরকম করতে 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 মেঘলা মোটামুটি বড় হচ্ছে, এবং আমিও তখন ওখানে পড়াশোনা করি। আমার আব্বাও তখন কি জানি একটা ছোটোখাটো কাজ করতো, আমার মা তখনও হসপিটালে ক্লিনারে কাজ করে, ছোট 2টা ভাই আছে, তারা আমার আম্মার কাছে বড় হচ্ছে। তো এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আমি তখন এসএসসি পরীক্ষা দিছি। ওইখানেই একটা স্কুল থেকে, বরিশালের একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতে আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট করি। এসএসসি রেজাল্ট আমার খুব ভালো হয়, এবং এসএসসি রেজাল্ট ভালো হওয়ার পরে ওই মহিলা মানে মেহেরুন্নেসা, উনি তখন আমাকে কলেজে ভর্তি করায়। তো তার যে ছোট একটা মেয়ে ছিল মেঘলা, তো মেঘলাকেই কিন্তু আমিই পড়াইতাম, মেঘলা আমার কাছে পড়তো, আমার সাথেই বেশিরভাগ সময় থাকতো। এই করতে করতে আমি তখন কলেজে ভর্তি হই, এবং আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি, তখন হঠাৎ করে এই মহিলার হাজব্যান্ড মানে মেহেরুন্নেসার হাজব্যান্ড মারা যায়। ইন্টার সেকেন্ড ইয়ার ওঠার পর উনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তিনিও একটা হসপিটালের ডাক্তার ছিলেন আর কি, কেমন ডাক্তার ছিলেন আমি জানি না, তবে তিনিকে সবাই ডাক্তার বলতো। তো ইনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, এবং তিনি মারা যাওয়ার পরে মেহেরুন্নেসার পরিবার মোটামুটি প্রায় অনেকটাই ডাউনে চলে যায়, অনেকটাই পরিবার চলে যায়। তো আমার তখন 2টা পরিবার ছিল, এক পরিবারে আমার বাবা মা ভাই আছে, আরেক পরিবারে মেহেরুন্নেসা আছে এবং তার মেয়ে মেঘলা আছে। আমি তখন 2টা পরিবারের দিকেই এরকমভাবে তাকাতাম। এই করতে করতে মেহেরুন্নেসা তখন করলো কি, হসপিটালে একটা মানে কথাবার্তা বলে আমাকে তখন এই সময় পড়াশোনা বন্ধ করাই দিয়ে আমাকে হসপিটালে একটা চাকরি দিল আপনার রিসিপশনে। আমি রিসিপশনে বসতাম, লোকজন আসতো, পরামর্শ দিতাম। ওই হসপিটালে তখন আমার একটা চাকরি হয়, আমার বেতন ছিল 8,000 টাকা। প্রথমে 8,000 টাকা বেতন আমি ওখানে চাকরিতে জয়েন করি। তখন আমার পড়াশোনা বন্ধ, কারণ একে তো মেহেরুন্নেসার স্বামী মরে গেছে, উনি টাকা পয়সা কই পাবে, ওই সময় উনিও রিটায়ার্ডে, উনিও চাকরি করে না। এরপরে আমার আব্বা আম্মা যারা আছে তারাও তো থেকে কোনো লাভ নেই, আমার আম্মা ক্লিনারে চাকরি করে। তো আমি তখন করলাম কি, আপনার হসপিটালে রিসিপশনে চাকরি করি, 8,000 টাকা মাসে বেতন পাই, কিছু টাকা মেহেরুন্নেসার পিছনে খরচ করি, আবার কিছু টাকা আমার পরিবারের পিছনেও দিচ্ছিলাম। এরকম করে ধরেন আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। মেহেরুন্নেসা আবার আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। উনি কখনোই এটা মনেও আনতো না যে আমি অন্য কারো সন্তান, উনি সবসময় নিজের সন্তান মনে করেই আমাকে বুকের মধ্যে আগলিয়ে রাখতেন। এই করতে করতে আমি প্রায় অনেকটাই মানে ওইখান থেকে প্রায় আমি 5-6 বছরের মতো চাকরি করি ওই হসপিটালে। 5-6 বছর চাকরি করার পরে উনি তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। মানে মেহেরুন্নেসা বলতেছে ওনারা বয়স হয়েছে, আমাকে বিয়ে করাই দিবে, মানে আমাকে বিয়ে করাই দিয়ে এরপরে মেঘলাকে উনি বিয়ে দিয়ে দিবে, এরকম একটা চিন্তা ভাবনা করলো। আমার আব্বুর সাথে আলোচনা করো, তারাও বলল যে ফয়সাল তো আপনারই ছেলে, এখন আপনি যেটা ভালো মনে করেন, যেভাবে ভালো মনে করেন আপনি সেভাবেই করেন, আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো কিছুই নেই, আপনার সন্তান, আপনি যেমনি পারেন যেভাবে পারেন আপনি সেভাবেই করেন। তখন উনি সিদ্ধান্ত নিল যে আমাকে তিনি বিয়ে করাবে। তো মেয়ে খুঁজতেছে, তখন আমার বেতন আবার ভাসছে, আমার বেতন তখন 15,000 টাকার মতো হয়েছে, 15,000 টাকা বেতন পাইতাম, ওখানে চাকরি বাকরি করতাম, সব কিছুই ভালো আছে। তখন উনি সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে, এদিক সেদিক মেয়ে খোঁজাখুঁজি করতেছে। এমন করে মেয়ে খুঁজতে খুঁজতে মোটামুটি একটা ভালো মেয়ের সন্ধান উনি পায়, মেয়েটার নাম হচ্ছে পাপিয়া আক্তার। মেয়েটাও দেখতে সুন্দর আছে, আমার সব কিছু ঠিক হয়েছে। মেয়েটা মাদ্রাসায় পড়াশোনা করতো, মাদ্রাসায় পড়তো, আমার আম্মারও পছন্দ হয়েছে, আমার 2 মায়েরই পছন্দ হয়েছে। পরে আমার আব্বা আম্মা, আমার ভাইয়েরা, আমার মা এবং মেঘলা সবাই মিলে ওই পাপিয়ারে তখন বউ বানায়া আমার ঘরে নিয়ে আসে। ঘরে বলতে সেই ঘরে মানে মেহেরুন্নেসার ঘরে, আমার ওই পালক মায়ের ঘরে যেখানে আমি থাকি আর কি, আমি ওইখানেই থাকি।
হয়তো মাসে একবার কি দুইবার আমার ওই বাবা মাকে দেখতে যাই, আর তা না হলে আমি এই পরিবারে থাকি, ওনার উপরেই আমি থাকি। এবং আপনি এটাও শুনলে অবাক হয়ে যাবেন, আমার যে আইডি কার্ড হয়, ডকুমেন্ট হয়, সব কিছু কিন্তু মেহেরুন্নেসার নামের উপরেই হয়। মেহেরুন্নেসার নামের উপরে হয়, ওনার হাজব্যান্ডের নামের উপরেই কিন্তু আমার সমস্ত ডকুমেন্টগুলো হয়, কাগজপত্র যা যা আছে সব কিছু। যাই হোক, এরকম করে ওই পরিবারে আমি তখন বড় হচ্ছিলাম, মানে বিয়ে শাদী করলাম। করার পরে ওই পাপি আমার বউ তখন এই পরিবারে থাকতো। পরে আমি যে রিসেপশনে চাকরি করতাম ওখানে আমি তখন পাপিয়ারেও চাকরি দিই, মানে আমার ওয়াইফকেও চাকরি দিই। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করতাম, ভালো টাকায় বেতন পাইতাম। এরকম করে তখন আমি 2টা পরিবার চালাইতাম। তো এরই মাঝে তখন এই পাপিয়ার ভিতরে একটা অহংকার চলে আসে। মানে কেন এটা ওর ভিতরে আসে আমি বুঝি না। হঠাৎ করে বলা বলি করে যে তুমি টাকা পয়সা ইনকাম করো, তোমার বাপ মায়েরে দিবা, তুমি মেহেরুন্নেসারে দাও কেন? আমি বললাম ছোটোবেলায় তিনি আমাকে লালন পালন করছে, আমি তার পরিবারে বড় হয়েছি, এবং সর্বোপরি তিনি আমার তো মাই, আমি তাকে মায়ে দেখি। পাপিয়া বলতেছে না, তুমি এই পরিবারে থাকতে পারবা না, তুমি এই পরিবারে কেন থাকবা? এটা তো তোমার মা না, সে তোমারে নিচ্ছে, ওই সময় তোমাদের অভাব অনটন ছিল, তোমাকে বড় করছে, তাই বলে তুমি মাস শেষে টাকা যা পাইবা সবই মেহেরুন্নেসার পিছনে ব্যয় করবা, এবং তুমি তোমার বাবা মাকে টাকা দাও না। এই নিয়ে তখন আমার বউয়ের সাথে, মানে পাপিয়ার সাথে আমার একটা ঝামেলা শুরু হয়, মানে ঝগড়া শুরু হয়। আমি পাপিয়াকে বোঝাচ্ছিলাম যে তুমি এরকমটা করো না, তুমি শান্ত হও, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা এটা নিজেরা হ্যান্ডেল করব, একটু বোঝা ট্রাই করো। কিন্তু পাপিয়ার কোনো কিছু বুঝতে রাজি নেই। ওর কথাই একটা যে না, তুমি কেন ওই মহিলাকে টাকা দিবা, তুমি ওই মহিলাকে টাকা দিতে পারবা না। এই নিয়ে তখন এই মেহেরুন্নেসার সাথে আমার বউ পাপিয়ার একটা ঝগড়া শুরু হয়। ঝগড়া হওয়ার এক পর্যায়ে পাপিয়া তখন কি করে, ওই মেহেরুন্নেসা আমার যে পালক মা ছিল, পালক মায়ের ঘরে থেকে রাগ করে ও তখন আমার বাবা মায়ের ঘরে চলে যায়, মানে আমার যে রিয়েল বাবা মা আছে তাদের ঘরে চলে যায়। তো এবং তাদের ঘরে চলে যায়, আমাদের ঘরে আসেও না, মানে মেহেরুন্নেসার কাছে আসেও না। আমি তখন মেহেরুন্নেসা এবং মেঘলা দুজনের দায়িত্ব আমি পালন করতেছি। মেঘলার পড়াশোনার সমস্ত খরচ আমি দিচ্ছি, মেহেরুন্নেসার সমস্ত ওষুধ থেকে শুরু করে সব কিছু দিচ্ছি। এইবার পাপিয়ার সাথে আমার ঝগড়া ঝাঁটি ঝামেলা এই সবে কিন্তু আমার ওই পালক মা মেহেরুন্নেসা বুঝতে পারতো। এবং বুঝতে পারার পরে তিনি একটা সময় আমাকে বললো, একটা কাজ কর বাবা, তুই তোর বাপ মায়ের কাছে চলে যা, তুই আর এই পরিবারে থাকিস না, কারণ এই পরিবারে থাকলে তোর বউ তোর সাথে সংসার করবে না, তোর বউ তোকে ছেড়ে চলে যাবে। আমি যাই আছে, আমার পেনশনের কিছু টাকা আছে, আমার কিছু জমানো টাকা আছে, সেই টাকাগুলো দিয়ে আমি আর আমার মেয়ে ভালোভাবেই চলে যাব। তুই আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করিস না বাজান, তুই একটা কাজ করতে এখান থেকে চলে যা। এই কথা আমাকে আমার ওই পালক মা বলতেছে। ওনার কথাটা শুনেই না আমার কলিজাটা তখন ছিঁড়ে গেছে, যে উনি আমাকে এরকম করে এখান থেকে চলে যেতে বলতেছে। আমি তো ওনার কোলেই বড় হয়েছি, বা যতটুকু ভালোবাসা পাওয়ার আমি ওনার কাছ থেকেই পাইছি, এখন উনি আমাকে বলতেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। মনটা তখন খুব খারাপ হয়ে গেল, মানে চোখে পানি চলে আসলো যে উনি এরকম করে বললো। তারপরেও ভাবলাম যে ঠিক আছে, যেহেতু উনি বলছে আমি চলে যাব, আমি এখানে আর থাকবো না। এবং আমি তখন করলাম কি, আমার বউ পাপিয়ার সাথে আমাদের পরিবারে থাকতে শুরু করি, মানে আমার আব্বা আম্মার সাথে, আমার ছোটো ভাই 2জন আছে, ওইখানে আমি তখন থাকতে শুরু করি। তো এরকম করে আবার এতে আমার ছোটো ভাইও বিয়ে করছে। আমার ছোটো যে 2 ভাই আছে, 2 ভাইয়ের মাঝে এক ভাই কিন্তু বিয়ে করে ফেলছে, আরেকটা এখনও বিয়ে করে নেই। এবং যেটা বিয়ে করছে সে বউ নিয়ে আলাদা থাকে, আমার আব্বা আম্মার সাথেও থাকে না, ওই আলাদা থাকে। এখন পাপিয়ার কথাও এটা যে তোমার যে ছোটো ভাই আছে ওইটাও তো তোমার আব্বা আম্মার সাথে থাকে না। পরে আমি তখন পাপিয়ার সাথেই থাকতে শুরু করলাম আমাদের পরিবারে। এইভাবে কয়েকটা দিন কেটে গেল, বেশি না, আপনার প্রায় 7-8 মাসের মতো কেটে গেল। এরই মাঝে পাপিয়া তখন বাচ্চা কনসেপ্ট করলো, মানে ওর পেটে বাচ্চা আসলো। তো বাচ্চা আসার পরে আমার একটা ছেলে সন্তান হলো। আমার ছেলেটাও দেখতে খুব সুন্দর হলো, ফুটফুটে, অনেকটা দেখতে আমার মতোই সুন্দর হয়েছে। আমার বাবুটার নিয়ে আমি খুব আড়লে ধরলে খুব ভালোভাবেই আছি। আমার বাবুটার বয়স যখন 7 মাস, সেই থেকে পাপিয়া জানি হঠাৎ কেমন চেঞ্জ হয়ে গেল। আমাদের পরিবারে আছে, আমার আব্বা আম্মার সাথেই আছে, সবই আছে, হঠাৎ করে ও চেঞ্জ মানে কীরকম চেঞ্জ, ও আর চাকরি করবে না, এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে ও আরেকটা হসপিটালে চাকরি নিছে। ওই হসপিটালে চাকরি করে এবং ও বেশিরভাগে ওর বাপ মায়ের সাথে থাকে, মানে আমার শ্বশুর বাড়িতেই থাকে, আমাদের বাড়িতে খুব বেশি একটা আসে না। তো কেন আসে না ওরে বারবার বলি। একটা পর্যায়ে হঠাৎ করে আঙ্গুল তোলে আমার বাবার উপরে, মানে ফয়েজি কবিরাজের উপরে, আমার বাবার উপরে। ও বলে আমার বাবা নাকি ওর দিকে খারাপ নজর দেয়। আমার আব্বার সুযোগ পাইলে ওর শরীরে হাত দেয়, এবং ও গোসল করতে গেলে আমার আব্বা লুকিয়ে লুকিয়ে ওর গোসল করা দেখে, বা ও যদি ঘরে ঘুমায় থাকে আমার আব্বা দরজার ফাঁক দিয়ে ওর ঘুমানো দেখে। মানে যেগুলো আসলে বলার মতো আমার কোনো মানে অবকাশ নাই, ভাষা নাই, এইরকম কথাবার্তা তখন সে আমার আব্বার নামে উঠিয়ে দেয়। তো এগুলো আসলে আমি লোক সমাজে বলবো বা কেমন করে, নিজেরও তো মান সম্মান আছে, আমি এগুলো কারো কাছে বলি না। আর পাপিও ওই পরিবার থেকে আর আমাদের পরিবারে আসে না। যতই ওকে বুঝে তুমি চলে আসো, তুমি ওখানে থাইকো না, তুমি চলে আসো, সব কিছু ঠিক হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো,
না, ও আর আসবে না, ও আর আমাদের পরিবারে আসবে না, ও যেখানে গেছে ওইখানে থাকবে, ওর বাপ মায়ের সাথেও থাকবে, ও আসবেই না। তো আমি তখন এই বিষয়টা আমার যেই পালক মা আছে মেহেরুন্নেসা, ওনাকে জানাই যে আমার বউ পাপিয়া এরকম এরকম বদনাম দিতেছে আমার আব্বার নামে, আমি কি করব। আমার ওই পালক মা তখন আমারে বলে যে ফয়সাল রে, তোর বাবারে আমি অনেক বছর ধরে চিনি, তোর বাবা বন্ড হতে পারে বা কবিরাজি করতে পারে, এরকম মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করতে পারে, কিন্তু তোর বাবা মানুষ হিসেবে অত্যাধিক ভালো, কোনো নারীর উপরে তোর বাবার খারাপ কোনো লোভ নাই। এই পাপিয়া নামের মেয়েটার আমি তোরে বিয়ে করাইছি, এটাই আমার বড় অন্যায় হয়েছে। এই মেয়েটা মূলত অনেক খারাপ, অনেক খারাপ। সে আমার ঘরে থাইকা আমার সাথে হিংসামি করতো, এরপরে তোর পরিবারে গেল, যাওয়ার পরে তোর আব্বার নামে একটা বদনাম উঠাই দিল। এই মেয়েটাই আসলে ভালো না, তুই একটা কাজ করে মেয়েটার তুই তালাকই দিয়ে দে। উনি আমার এইভাবেই বলে। আমি তখন বললাম যে আমি তালাক দিব কেমনে, আমার তো টাকা লাগবে, আমি এত টাকা কই পাবো। উনি আমারে বলে প্রয়োজনে আমি যেহেতু তোরে বিয়ে করাইছি, এটা তো আমার দোষ, 2 লক্ষ টাকা কাবিনে বিয়ে হয়েছে, 2 লাখ টাকা আমি তোরে ম্যানেজ করে দিব, তুই মেরে দিয়ে দে। আমি তখন বললাম আপনি কি বলেন, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, আমি ওর সাথে সংসার করতে চাই, ও নিজে আমার পরিবার থেকে চলে যেতে চাচ্ছে, তাহলে আমি ওকে কেন 2 লাখ টাকা কাবিনের টাকা দিব। আমার ওই পালক মা তখন 2 লাখ টাকা ম্যানেজ করে ফেলে। 2 লাখ টাকা ম্যানেজ করুনি বলে এই টাকাটা আমি মেঘলার বিয়ের জন্য রাখছি, মেঘলার বিয়ে পরে, আমি মেঘলার বিয়ে নিয়ে পরে চিন্তা করব, এই টাকাটা দিয়ে তুই মেয়েরে বিদায় কর। আমি বললাম যে না, আমি মেয়েরে বিদায় করব না, না আমার পালক মা আমার উপরে আমার ধরছে, তুই মেয়েটারে বিদায় কর। এবং শেষ পর্যন্ত এই মেঘলা আদালতের মাধ্যমে আমার কাছ থেকে 2 লক্ষ টাকা কাবিনের টাকা নেওয়ায় আমি মেঘলাকে তখন তালাক করে দিই, ওই বাচ্চা সহ ওকে তালাক দিয়ে দিই। তো বাচ্চা বড় হলে আমার কাছে চলে আসবে, এইরকম একটা কমিটমেন্ট দিয়ে কিন্তু আমি মেঘলাকে তালাক করি এবং আমি প্রতি মাসে বাচ্চার খরচ পাঠাবো। তো পাপিয়াকে আমি তালাক দিয়ে দিই। এরপরে আমি আমার মা মেহেরুন্নেসার কাছে আবারও যেতে শুরু করি, ওনার সাথে আমি আবারও থাকি। ওই পাপিয়ার পুরো ডিলেট, তখন পাপিয়ার কথা আর আমার মনে নেই। এর মাঝে কিছুদিন পরে পাপিয়া যা করে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার 8 থেকে 9 মাস পরে পাপিয়া তখন তার ওই ছেলেকে নিয়ে কীভাবে যেন ইউরোপে চলে যায়, হঠাৎ করে তার ছেলে নিয়ে ইউরোপে চলে যায়। এবং এইটা জানার পরে আমার ওই আমার যেই পালক মা আছে মেহেরুন্নেসা, উনি বলে এবার চিন্তা করে মেয়ে কত খারাপ। মূলত তার কোনো ইউরোপিয়ান ছেলের সাথে রিলেশন ছিল, প্রেম ছিল, এবং সে ওই ছেলের কাছে চলে যাবে, যার কারণে তোর বাবার উপরে একটা বদনাম দিয়া উনি ওই পরিবার থেকে বেরিয়ে গেছে। এই মেয়েটা আসলেই খারাপ, খুবই খারাপ, ভালো হয়েছে তুই তারা ছেড়ে দিছিস। তো যাই হোক, আমি তো ওনাকে ছেড়ে দিলাম এবং সেও তার মতো করে ইউরোপে চলে গেল, ওখানে সেটেল হয়ে গেল। এই দিক দিয়ে তো আমি দেশে পড়ে আছি। এমন করতে করতে আমারও তো বিয়ে শাদী করতে হবে, আর এদিক দিয়ে মেঘলাকে বিয়ে দেওয়ার জন্য যে টাকা আমার ওই পালক মা জমাইছিল, সেই টাকাও তো আমাকে দিয়ে দিল। মেঘলাকে বিয়ে শাদী দেওয়ার মতো টাকাও তো আর ওনার কাছে নাই। তো উনি খুব অভাবে পড়ে গেছে ওই সময়টাতে। ওইভাবে পড়ে যাওয়ার পরে এই মেহেরুন্নেসার এক ভাই আছে, চাস্তো ভাই না জানি কেমন ভাই হয়, সে আবার সৌদি আরবে থাকে, সে সৌদিতে থাকে। এবং উনি তখন ওই লোকটার সাথে কথাবার্তা বলে, আমার পালক মা কথাবার্তা বলার পরে ওই লোকটা নাকি ওনাকে বলে যে তোমরা একটা কাজ করো, ফয়সালের একটা পাসপোর্ট করে আমার কাছে পাঠাও, দেখি আমি ফয়সালের জন্য একটা ভিসা ব্যবস্থা করতে পারি কিনা। তো আমার ওই পালক মা বলে যে দেখো, ফয়সালে কিন্তু টাকা পয়সা নাই, ওর কিন্তু কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নেই, ওর যদি নিতে হয় একেবারে এমনিই নিতে হবে। আমি হয়তো বড় জোরে রিং টিন করে ওর কাবিনে ওর ইয়ের টাকাটা ফ্লাইটের টাকাটা আমি হয়তো ম্যানেজ করে দিতে পারবো, কিন্তু ওই কিন্তু কোনো টাকা দিতে পারবে না, ওর কাছে কিন্তু কোনো টাকা নাই। তুমি যদি ওর বিদেশে নিয়ে যাও তাহলে পুরো ফ্রিতে নিতে হবে। তো ওনার ওই চাচাতো ভাইও নাকি বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এরকম ভিসা পাইলেই কিন্তু ওরে আমি আনবো। তো এরপরে আমি পাসপোর্ট বানাইলাম, আমার বেতনের টাকা থেকে পাসপোর্ট বানাইছি। পাসপোর্ট বানানোর পরে পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার কিছুদিন পরেই আমার ভিসার আলহামদুলিল্লাহ সুরাহার হয়েছে। তো ভিসা তো আর এমনি এমনি হয় নাই, তারপরেও আমার ওই মায়ের একেবারে শেষ জমানো, তারপর উনি 30-40 হাজার টাকার মতো আমাকে দেয়। আমার ওই পালক মা 30-40 হাজার টাকার মতো আমাকে ম্যানেজ করে দেয় যে এই টাকাটা অ্যাটলিস্ট তুই নিয়ে যা, এই টাকাটা তুই নিয়ে যা, এবং এই টাকাটা নিয়ে তুই একটা ব্যবস্থা কর। তো মেঘলার তো আর বিয়ে হচ্ছে না, পরে আমি ওখানে বিশাল লাইন দিলাম। প্রথমবারে আমার ভিসাটা মাইর খায়, প্রথমবার আমি টাকা টুকা জমা দিই, সব জমা দিয়ে আমার ভিসাটা হয় না, টাকাটা মাইর খায়। টাকাটা মাইর খাওয়ার পরে ওই লোকটার নাম ছিল লোকমান। তো তিনি তখন বলে যে আমার ওই পালক মাকে বলে যে আপনি টেনশন করবেন না, আমি এরপর ওর ভিসা ঠিকই লাগাবো। আমি ওর পাসপোর্ট আরেক জায়গায় নতুন করে জমা দিই। এদিক দিয়ে ধরেন একটা সময় লেগে যাচ্ছে, অনেক বড় একটা সময়। এনিওয়েজ আমার মা বলতেছে, আমার যে আপন মা, উনি বলতেছে যে ফয়সাল তুই বিয়ে করে যা, বিয়ে করে বিদেশ গেলে টাকা পয়সা জমাইতে পারবে, টাকা পয়সা ঠিক থাকবে, নাহলে টাকা পয়সা নষ্ট হয়ে যাবে। এনিওয়েজে আমি আপনাকে কীভাবে বলবো, বলতেও আমার লজ্জা লাগে। এবং আমার মা একদিন আমাকে ডিরেক্টলি বলতেছে যে একটা কাজ কর, তুই মেঘলারে বিয়ে করে ফেল।
তো মেঘলাকে তো আমি সবসময় আমার ছোটো বোনের মতোই দেখছি। ছোটোবেলায় আমি ওরা হাফ প্যান্ট পরাইছি, গোসল করাইছি, নিজে কোলে নিয়ে হাঁটছি। মানে আমি তো ওরে কখনোই ওই নজরে দেখি নাই, কোনো দিনও দেখি নাই। আমি আমার মারে বললাম যে মা, এটা তুমি কেমন কথা বললা, কোন বিভাগে বললা? এই কথা যদি কোনো দিন আমার ওই পালক মা শুনতে পারে, মেহেরুন্নেসা শুনতে পারে, উনি তো হার্ট অ্যাটাক করে মরে যাবে। এত বড় কথা উনি এটা সহ্য করতে পারবে? তুমি ওনার মেয়েরা আমার বিয়ে করতে বলতেছ? আমার আম্মা তখন একটা মুচকি হাসি দিয়ে আমার বলে, ফয়সাল রে, এটা আমার কথা না, এটা তোর পালক মায়ের কথা। আমি বললাম মানি, এটা তুমি কি কথা বললা? আমার পালক মাই কথা বলছে? আমার মা তখন বলে, হ্যাঁ, উনি আমাকে প্রস্তাবটা দিছে তোরে বলার জন্য। আমি তখন বললাম যে মা, এটা তুমি কেমন কথা বললা? আর উনি এরকম একটা প্রস্তাব কিভাবে দিল ওনার মেয়েকে নিয়ে? আমি তো ওনার মেয়েকে আমার বোনের মতো জানি। আমার মা বলে, তুই ওনার সাথে কথা বল। তো আমি লজ্জায় 2 দিন মানে ওনার বাসায় যাই নাই। 2 দিন পরে একদিন হসপিটাল থেকে দুপুরবেলা ভাত খাইতে গিয়া আমি তখন ওনার এই কথাটা জিজ্ঞেস করলাম। তখন মেঘলা ছিল না, মেঘলা কলেজে ছিল। আমি তখন বললাম যে মা, আপনি নাকি এরকম এরকম একটা কথা আমার মায়ের কাছে বলছেন, এটা আপনি কি বলছেন? উনি বলে, ওইটা তো তোমার মাও না, তুমি তো শুধু তোমার মায়ের সন্তান না, তুমি আমারও তো সন্তান। তা কি হয়েছে বাজান, তুমি কি এই কথায় রাগ করছো? আমি বললাম না, রাগ অভিমানের কথা না, কিন্তু আপনি তো জানেন যে মেঘলা আমার কাছে আমার বোনের মতো। আমি ওকে আমার বোনের নজরে দেখি, কোনোদিন ওর প্রতি আমার এই ধরনের কোনো নেশা বা খারাপ মানে কিছুই আসে না। আপনি কিভাবে বলতেছেন যে আমি মেঘলাকে বিয়ে করার জন্য? আমার এই পালক মা তখন আমার বলে, বাবারে, আমি সব কিছুই বুঝি। মেঘলার বাবা মারা গেছে আজকে বহু বৎসর। এরপরে মেঘলার পুরো দায়িত্ব, আমার পুরো সংসারের দায়িত্ব তুমিই পালন করতেছো। এর উপর হঠাৎ করে এক ডাইনিকে আমি তোমাকে বিয়ে করাই দিলাম। সেটা যাই হোক, যেভাবেই হোক, এটারও একটা সমাধা হয়ে গেল। এখন তো তুমি ভালো আছো, বা এখন তো সব কিছু ঠিক আছে। বাজান রে, এখন আমি কিভাবে বলবো? আমি তো মেঘলাকে বিয়ে দিতে হবে, আমার কাছে তো আর ওই টাকা নাই। আমি মেঘলারে কেমনি বিয়ে দিব? আমি এখনও ভাড়া বাসায় থাকি। আমার পায়ের নিচে 1 ফোঁটা মাটি নেই। মেঘলাকে বিয়ে দিতে তো আমার কয়টা টাকা লাগবে? আর টাকাটা বড় কথা না, আমি মেঘলাকে কোথায় বিয়ে দিব? আমার বয়স হয়েছে, যে কোনো সময় আমিও মারা যেতে পারি। আমার শরীরটা আর আগের মতো চলে না রে বাজান। আমার হাত পাগুলো সব ভাঙে আসতেছে। আমার কাছে মনে হয় রাত্রে শুইলে আমি মনে হয় সকালে উঠতে পারবো না। এমন একটা অবস্থার মধ্যে আমি আছি। তা আমি যদি মরে যাই, আমার মেয়েটার কি হবে বলো? আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটাকে আমি কার হাতে তুলে দিয়ে যাব? তোমাকে আমি ছোটোবেলা থেকে বড় করছি, তোমার সম্বন্ধে আমি জানি, শুনি, বুঝি তুমি মানুষ হিসাবে অত্যাধিক ভালো, যার জন্য আমি আমার কন্যাকে তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিত নীরবে চোখ বন্ধ করে মাটির দেশে ঘুমাতে চাই। আমি বললাম, মা, এটা আপনি কেমনে বলতেছেন? এটা মেঘলা যদি শুনে, তো মেঘলা তো আপনাকে আস্ত রাখবে না। উনি বলে, আমি মেঘলারে বলছি। আমি কিছুই জানি না, ওরা ভিতরে ভিতরে সব মানে ফিটিং করে ফেলছে। আমি বললাম, আপনি মেঘলারে বলছেন? মেঘলারে কি বলছেন? বলে, আমি মেঘলারে পুরো বিষয়টাই বলছি যে আমি তোমারে এমনি পয়সার কাছে বিয়ে দিব, সব কিছু আমি মেঘলাকে বলছি। তাই আমি বললাম, আপনি যে মেঘলারে বললেন, মেঘলা কি বললো? উনি বলে, মেঘলা কি বলবে? মেঘলাকে আমি যেমন করে বলছি, মেঘলা আমার প্রস্তাবে রাজি আছে। মেঘলা বলছে যে তার কোনো অভিযোগ নেই, আমি যেখানে ভালো মনে করি সেখানেই যেন তাকে বিয়ে দিই। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর আমি একটু মেঘলার সাথে কথাবার্তা বলি, কারণ ওরও তো আমি কোনোদিনও ওই নজরে দেখি নাই। সবসময় আমি একটা জিনিসে ভাবি যে মেঘলা ছিল আমার বোন, আমার নিজের কোনো বোন নাই, ও আমার বোন। কিন্তু এরপর আমি ওর সাথে কথাবার্তা বলি, ওর সাথে একদিন সরাসরি বলি যে মেঘলা, তোমার মা তো এরকম এরকম সিদ্ধান্ত নিয়েছে, এটা তুমি জানো কি না? ও বলে, হ্যাঁ জানি। তাই আমি বললাম, তুমি কিছু বললা না? বলি, কি বলবো, আমার আম্মা এটা সিদ্ধান্ত নিয়েছে, আমার তো কিছু বলার নাই। আমি বললাম, তো আমি না তোমাকে বোনটা কি, আমি না তোমার ভাই? পরে বলতেছে, আপনার সাথে তোমার ব্লাডের কোনো সম্পর্ক নেই। হুজুরদের মতে, ধর্মীয় মতে আপনি আমাকে বিয়ে করতে পারেন, সো আপনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। আমি বললাম, তোমার মাকে আমি ছোটোবেলা থেকে মা ডেকে আসছি, তোমাকে আমি বোন ডেকে আসছি। আমাকে বলে, এটা আপনার ইচ্ছা, আপনি বিয়ে করবেন কি করবেন না, তবে আমার কোনো অভিযোগ নেই আমার দিক থেকে। আপনি করলেও আমি রাজি আছি, আর না করলে তো কিছু করার নাই। এরপর আমি চিন্তা করলাম যে এখন কি করা যায়। এদিক দিয়ে আমার ভিসারও, আমার যেখানে নতুন করে পাসপোর্ট জমা দিছি ওইখানে আবার ভিসা লাগার সময় হয়ে গেছে, ভিসা অলরেডি লেগে গেছে, ওইখানে আবার চলে যেতে হবে। এদিক দিয়ে আমার পালক মা বলতেছে ওনার শরীরের কন্ডিশন ভালো না, উনি যে কোনো সময় মারা যেতে পারে। এখন এই অবস্থার ভিতরে আমি যদি এরকম একটা ঘটনা করে ফেলি, মানে কী হবে না হবে কিছু বুঝতে পারতেছি না। আমার মা, আমি সবার সাথে আলোচনা করি, বাইরের কিছু লোক আছে আমার বন্ধু বান্ধব, এদের সাথে আলোচনা করি, এদেরকে বলি যে এই ঘটনা আমি এখন কি করব। সবাই আমাকে সিদ্ধান্ত হলো যে না, তুই বিয়েটা করিয়ে ফেল, কারণ মেঘলা মেয়েটা ভালো, মেয়ের মা তোকে ছোটোবেলায় লালন পালন করে বড় করছে, ধর্মীয় মতে তুই তাকে বিয়ে করতে পারিস, এটাতে কোনো সমস্যা নয়, তুই বিয়ে কর। সবাই তখন মোটামুটি আমাকে ধরে বসছে বিয়ে করার জন্য। একটা পর্যায়ে
তখন নিজেই সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু সবাই এরকম করেই বলতেছে, তাহলে মানে ভাগ্যে যা আছে তাই হবে, ঠিক আছে আমি তাহলে বিয়েটা করি। পরে আমি রাজি হলাম মেঘলাকে বিয়ে করার জন্য। এবার পারিবারিকভাবে ছোটোখাটো করে, যেহেতু মেঘলাও আমার ঘরের মানুষই, ওভাবে ছোটোখাটো করে অনুষ্ঠান করে তখন এই মেঘলার সাথে আমার বিয়ে হলো। এবং মেহেরুন্নেসার যে ঘরে আমি বড় হই ছোটোবেলায়, সেই ঘরেই মেঘলার সাথে আমার বাসরও হয়। মেঘলার বয়সটা কম ছিল, বাট অনেক সুন্দর ছিল। তো মেঘলাকে বিয়ে করার কয়েক মাস পরেই তখন আমার ভিসা প্রসেসিং কমপ্লিট হয়ে যায়। আমি তখন টিকিট কাটি এবং টিকিট কেটে আমি তখন সৌদি আরবে চলে যাই। তো মেঘলা এবং মেঘলার মা দুজনকে আমি আমার পরিবারে, মানে যেহেতু আমি চলে যাব, ওনাদের তো আর ঘর ভাড়া রেখে লাভ নাই, আমি তখন মেঘলাকে এবং মেঘলার মাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে গেলাম। তখন আমার পরিবারে যারা ছিল, আমার বাবা ছিল, মা ছিল, ছিল আমার মানে আমার ছোটো যে ভাইটা আছে ও বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘর জামাই, আমার আরেকটা ভাই আছে ও আবার বিয়ে করে ওর বউ নিয়ে থাকে। এই পরিবারে তখন আমি মেঘলাকে আর মেঘলার মাকে দিয়ে চলে গেছি। আমি সৌদিতে যাওয়ার 7 মাসের মাথায়, 6 থেকে 7 মাসের মাথায় আমার শাশুড়ি মেহেরুন্নেসা মারা যায়। ওনার শরীর অনেক মোটা হয়ে গেছিলো, শরীর নাড়াচাড়া করতে পারে না, স্বাস্থ্য অনেক বেড়ে গেছে। আগে থেকে ওনার একটা সমস্যা ছিল, রোগ ছিল। তো শেষ পর্যন্ত উনি 6 থেকে 7 মাসের মাথায় মারা যায়। তো উনি মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি যে উনি মারা গেল, ওনার শরীরের কন্ডিশন ভালো না, উনি মারা গেছে। এবং উনি মারা যাওয়ার আস্তে আস্তে করে সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মানে উনি মারা যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে আমার মা প্যারালাইজড হয়ে যায়, মানে আমার মায়ের প্যারালাইসিস হয়ে যায়। মানে কীভাবে এই গজবটা আমার উপরে মুহূর্তের মধ্যে চলে আসলো আমি আসলে বুঝতে পারলাম না। যে অল্প সময়ের ভিতরে আমার শাশুড়ি মারা যাওয়ার কিছুদিন পরে আমার মা তখন প্যারালাইজড হয়ে যায়, মানে একদম পুরো মানে ইয়ের ভিতরে চেয়ারের মধ্যে শুয়ে যায়, হাত পা নাড়াইতে পারে না। আমার মায়ের অবস্থা তখন খুব খারাপ, ধরেন মায়ের প্রস্রাব পায়খানা থেকে সব কিছু তখন আমার বউ মেঘলাই সব কিছু করে। আমার মা প্যারালাইজড, মানে পুরোই প্যারালাইজড, কথাও বলতে পারে না, কোনো দিকে তাকাইতেও পারে না, যেদিকে তাকায় আছে ওই দিকে তাকায় থাকে। আমি ধরেন যা টাকা পয়সা কামাইতে আসি, আমি গিয়ে কিন্তু মোটামুটি একটা হসপিটালে চাকরি পাই, ভালো টাকাই কিন্তু আমি ইনকাম করতাম। এখন যা ইনকাম করতাম এই সবই আমার মায়ের পিছনে চলে যেত, মানে কোনো টাকা পয়সায় আমার মানে থাকতো না, আমি কোনো টাকা পয়সায় নিজের কাছে রাখতে পারতাম না। ইনকাম যা হইতো সবই মায়ের এই অবস্থা, মায়ের পিছনে ব্যয় হয়ে যেত। এমন করে করে প্রায় 2 থেকে 2.5 বছরের মতো কেটে গেল। আমি তো আর দেশে আসতে পারি না, কারণ দেশে আসলে আমার মায়ের চিকিৎসার কী হবে, আমার মায়ের অবস্থা তো ভালো না। মা ওই যে হুইল চেয়ারে বসে আছে, হুইল চেয়ারের মধ্যে আমার মা বসা, আমার মা আর হুইল চেয়ার থেকে উঠতে পারে না, ওইটার মধ্যে আমার বসে আছে। এখন সবাই বলতেছে আমি যদি চলে যাই তাহলে আমার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাবে, প্রতি মাসে আমার মার টাকা লাগতেছে। এইভাবে একটানা 4 বছরের মতো আমি তখন সৌদির মাটিতে থাকি। ওই সৌদির মাটিতে থাকি আর আমার বউ মেঘলা ঘরের মধ্যে থাকে। তো কী করবো, মানে একে মানে সবাই বলে আমার বউ চলে যাবে, আমার বউ থাকবে না। এরকম ঘটনা হইলে তখন আমার ছোটো ভাইয়ের বউ আছে, সেও মায়ের দেখাশোনা করে, আমার বউও দেখাশোনা করে, আমার ভাইও দেখাশোনা করে। এই ঘটনাগুলোর মাঝে ভাই হঠাৎ করে ভাই আমি মোবাইল ফোনের মাধ্যমে একটা খবর পাইলাম যে হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের বউ আমারে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া এই ভাবি তো প্রেগনেন্ট, মেঘলা ভাবির পেটে তো বাচ্চা আছে। হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের বউ আমার এটা বলল। কথা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে আমি কার জন্য বিদেশের মাটিতে এইভাবেই পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি। প্রতি মাসে আমি ওর জন্য টাকা পাঠাই, ওরে আমি কোনো কিছুর অভাব দেই না, মানে সবসময় ও যেই সময় আমার কাছে যেটা আছে আমি সেটাই ওকে দেই, ওর কোনো সময় কোনো কিছুর অভাব আমি ওকে দেই না। কিন্তু ও কীভাবে বললো আমার সাথে এই কাজটা করতে, মানে আমার সাথে এই কাজটা ও কীভাবে করলো, কীভাবে ওর বিবেকে দিল, মানে খুবভাবে আমার তখন মন খারাপ হয়ে গেল। আমি তখন আর মানে ওর সাথে কথাই বলি না। পরে আমি বললাম যে তুমি কিভাবে জানলা যে ওর পেটে বাচ্চা আছে? পরে আমারে বললো যে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছি, ওই ডাক্তারের ফোন নাম্বার আপনাকে দিছি, যদি আপনি বিশ্বাস না করেন ডাক্তারের সাথে কথা বলতে পারেন। তো আমি কিন্তু আর মেঘলার সাথে কথা বলি না, মেঘলা নাম্বারটা আমি সব ব্লক করে দিছি। তো পরে একটা ডাক্তারের সাথে আলোচনা করলাম, করার পরে জানতে পারলাম যে হ্যাঁ আমি নিজে লোক পাঠাই মানে হসপিটালে, ডাক্তার বলে যে হ্যাঁ আমরা চেক আপ করছি, ওনার পেটে বাচ্চা আছে। এখন আজকে 4 বছর ধরে আমি বিদেশে, 4 বছর তো আমি দেশেই যাই না, 4 বছর আমি দেশেই যাই না, তাহলে ওর পেটে বাচ্চাটা কে দিল এবং বাচ্চা ওর পেটে কোত্থেকে আসছে? তো এরকম করে করে ওর সাথে আমার কোনো কথা নেই। একদিন আমি আমার মানে ছোটো ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলতেছি, এমন সময় ও কোত্থেকে জানি সে মোবাইল ফোনটা টান দিয়ে নিয়ে চলে গেছে। টান দিয়ে নিয়ে কান্না করে করে বলতেছে তোমার সাথে আমার একটু কথা আছে, তুমি আমার কথাটা একটু শোনো, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি মোবাইল ফোনটা সাথে মানে মুখের ওপর আর কেটে দিছি। কেটে দিয়ে আমি আমার ছোটো ভাইয়ের বউরে মেসেজ করলাম যে ওরে বলো আমাদের পরিবার থেকে চলে যেতে, যদিও আমি দেশে যাব, যদি ওরা আমি আমার বাড়িতে দেখতে পাই তাহলে কিন্তু আমি ওরা আস্ত রাখবো না, এরকম একটা মানে ধমকি আমাকে দিয়েছি। দেওয়ার পরে আমি তখন মানে বাড়িতে যাব, আমার মায়ের অবস্থা ভালো না, বউয়ের চিন্তা করে লাভ নেই, আমি আমার বাড়িতে যাবো, আমার মারে আমি দেখবো।
যেহেতু আমার মায়ের অবস্থা ভালো না, মা যে কোনো সময় মারা যেতে পারে। পরে আমি টিকিট কাটতে আমি 4 বছর পরে তখন সৌদি থেকে আমি বাংলাদেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে মানে ঘরে ঢুকছি, আমার মাকে দেখছি, তখন আপনার প্রায় আমি মানে যখন গিয়ে পৌঁছে আর কি, তখন আপনার বিকেল হয়ে গেছে। আমি রাত্রে নামছিলাম, বিকেল হয়ে গেছে, বাড়ি যাই যেতে প্রায় 3টে, 3:30 বা 4টার মতো বাজে, আসরের আজানের পরে। তো মারে দেখে আসলাম, মারে আদর টাদর কইরা পরে ঘরে আসছি। আসার পরে আমার বউ এসে আমার পা চেপে ধরছে, ধরে চিৎকার করে কান্না করতেছে, চিৎকার করে কান্না করতেছে। আমি তখন বুঝছি যে ওর পেটে অবৈধ সন্তান। আমি তখন ওর একটা লাথি মারি, ওই জায়গার মধ্যে একটা লাথি মারি। লাথি মারলো, তখন চিত হয়ে পড়ে যায়। চিত হয়ে পড়ে গেলে পরে আমার ভাই আসে, আমার ছোটো ভাইয়ের বউ আসে, ওরা এসে আমার ধরে। আমি বললাম ওরা আমার ঘর থেকে বেরিয়ে যেতে বলেন, ও যদি আমার ঘর থেকে বের না হয় তো ওরা মার্ডার করে ফেলবো, আমি কিন্তু ওকে মেরে ফেলবো, ওরে মেরে কিন্তু আমি জেল খাটবো, আমি তো সারা জীবন জেলের ঘানি টানবো। ওরে বলেন আমার সামনের দিকে চলে যেতে, আমার ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আমার ছোটো ভাইয়ের বউ, আমার ছোটো ভাই বলে ভাই আপনি শান্ত হন, আপনি ঠিক হন। তো এরপরে আমি তখন ওরে বিদায় করে, মানে ওরা তখন বললো যে ভাবি আপনি চলে যান। ও তখন চলে গেছে। চলে যাওয়ার পর আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওকে আমি তালাক দিয়ে দিব। এখন তালাক দিয়ে দিব, ওর সাথে আমি থাকবো না। ও কই চলে গেছে এটাও কিন্তু আমি জানি না, কিন্তু ওর পেটে তখনও বাচ্চা আছে। একটা মানুষকে দেখলেই তো বোঝা যায় যে ওর পেটে বাচ্চা আছে, পেটটা এত বড় হয়ে আছে, পেটের ভিতরে বাবু আছে, এটা দেখলেই বোঝা যায়। তো আমি তখন ভাবলাম যে যেহেতু চলে গেছে, ও চলে যাক। আমি তখন আমার মতো করে মায়ের সেবা যত্ন করতেছি, মায়ের সাথে আছি। এরকম করতে করতে মানে কয়েকটা দিন পরে, কিছুদিন পরে আমি চিন্তা করেন আমার মা আজকে 4 বছর ধরে প্যারালাইজড, মানে কোনো কথা বলে না, কোনো দিকে তাকায় না, মানে খুব ভালো। 4 বছর পরে আমি বাড়িতে যাওয়ার পরে মানে মাসখানেকের মাথায় আমার আম্মা কথা বলতে পারে, মানে আস্তে আস্তে কথা বলা, আম্মার কথা বোঝা যায় না, একদম কানের কাছে মুখটা, মানে মুখের কাছে কানটা নিলে একটু একটু শুনতে পাই। তো আমার মা আমারে হাতে ইশারা দিয়ে ডাকে, প্যারালাইজ তো আঙ্গুল নাড়া নাড়া ডাকে। তো আমি কানটারে মায়ের মুখের কাছে নিয়ে যাই, নিয়ে গেলে মা বলে তোর বউয়ের দোষ নাই, আমারে বলে তোর বউয়ের দোষ নাই। আমি বললাম কি বলো মা, আমার বউয়ের দোষ নাই? আমি বললাম বিদেশে আমার বউয়ের পেটে বাচ্চা আসলো কোত্থেকে? আমার মা তখন বলে তোর বাবা খারাপ, তোনার তো মানে প্যারালাইজ তো, এত কিছু তো আর বলতে পারে না। আমি বললাম যে আব্বা খারাপ মানে কি হয়েছে? আমার আম্মা বলে তোর আব্বা খারাপ, শুধু এটুকুই বলা, আর বলতে পারে না আমার আম্মা। তা আমিও চিন্তা করলাম, আরও গ্রামের 8-10টা মহিলার সাথে কথা বললাম, সবাই বলল আমার বউ যথেষ্ট ভালো, প্রত্যেকের সাথে খুব নম্র ভদ্র ব্যবহার করে, প্রত্যেকে আমার বউকে অনেক আদর স্নেহ ভালোবাসতো, কোনো দিন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। এবং আমার বউ কখনো কোনো দিন মানে বাজারেও যায় নাই, সবসময় ঘরের মধ্যে থাকতো, এতটা ভালোভাবে ছিল। তাহলে আমার বউয়ের নামে এই বদনামটা দিল কে? এবং আমার বউয়ের পেটে বাচ্চাটা আসলো কোত্থেকে? আমাদের এলাকাতে তো এমন কোনো মানুষ নাই যার সাথে আমার বউয়ের কোনো সম্পর্ক ছিল। মানে কিছু মানুষ হলেও তো দেখতো, যেমন আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের বউ আছে, ওদেরকে জিজ্ঞেস করি যে আমার বউয়ের সাথে কারো কোনো সম্পর্ক ছিল কি না। আমার ছোট ভাইয়ের বউ ডিরেক্টলি বলে না ভাই, আমরা জীবনেও দেখি নাই আপনার বউ কারোর সাথে মোবাইলেও একটু কথা বলতে, মোবাইলেও কারোর সাথে একটু কথা বলতে দেখি নাই। আর মানে সরাসরি তো দূরের কথা, ভাবি সবসময় ঘরের ভিতর বসে থাকতো, একা একা থাকতো, সারাক্ষণ আপনাকে মিস করতো, আপনাকে ভালোবাসতো। এরকম কোনো কিছু কিন্তু আমরা ভাবির মাঝে দেখি নাই। আমার ভাইও একই কথা বলে যে ভাই আসলে ভাবি খুব ভালো ছিল, আমার মনে হয় অন্য কোনো একটা সমস্যা। দেখুন অন্য কী সমস্যা আমি তো আর বুঝি না। পরে আমি ওরে খুঁজতে শুরু করলাম যে ও কই গেল, ওরে খুঁজতেছি, ও নাই নাই নাই, কোথায় চলে গেছে তোর কোনো হদিশ নেই। ওর তো বাবাও নাই, মাও নাই, স্থায়ী কোনো ঠিকানাও নাই, এখন কোথায় যাবে? বিভিন্ন জায়গায় আমার যত পরিচিত মানুষজন আছে, বা মেহেরুন্নেসার যে মানে আমার মানে পালক মায়ের যে মানে পরিচিত জায়গাগুলো আছে, ওইগুলোর মধ্যে গিয়ে ওরে খোঁজ করি, ওরে পাই না, কোথাও ওরে আর পাওয়া যায় না। এদিক দিয়ে আমি আবার সৌদি চলে যেতে হবে, আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, আমি ভাবতেছি চলে যাব। এর ভিতরে আমার মা হঠাৎ করে আমারে মানে ওই প্যারালাইজড অবস্থা আমাকে যেতে মানা করে। আমি বললাম মা আমি বিদেশ চলে যাব। মা আমারে মানা করে যাইস না, মুখে আমারে মানা করে যাইস না। তো আমি বললাম আমি চলে যাবো, আমার মা মানা করে তুই যাইস না। তা আমিও টাকা পয়সা যা কামাইছি, মা বলে সে বাঁচবে না, এদিক দিয়ে আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাইতেছে। এই অবস্থার মধ্যে প্রায় 1.5 থেকে 2 মাস পরে আমি খবর পাইলাম যে মেঘলা ঢাকায় আছে, একটা গার্মেন্টসে চাকরি করে। ওর একটা বান্ধবীর মাধ্যমে ওই খবরটা পাইছি। তখন আমি তো আসলে গেলে ওর সাথে ফোনে কথা বললেও আরও রাগ করবে, যার জন্য আমি ওর ঠিকানাটা নিলাম যে ও ঢাকায় কোথায় থাকে, কোন জায়গায় থাকে এবং কোথায় চাকরি করে, ওই ঠিকানাটা আমারে দাও। আমি তখন ওই ঠিকানাটা ম্যানেজ করলাম। ঠিকানাটা ম্যানেজ কইরা আমি একদিন রাতের বেলায় রওনা দিলাম ঢাকাতে, বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ওর ঠিকানা অনুযায়ী বাসায় গেছি। দিনের তখন আপনার প্রায় 11টা-12টার মতো বেজে গেছে। বাসায় যেতে যে ও নাই বাসায়। তো এটি একটা বস্তি বাড়ির মতো ছিল। অনেকেই জিজ্ঞেস করলাম যে মেঘলা কোথায়, বলো তো অফিসে গেছে।
কখন আসবে? বলে বিকেলবেলা। আমি বয়ে রইলাম বিকেলে সবগুলো মেয়ে আসলো, কিন্তু মেঘলা আর আসলো না। বাকি মেয়েগুলোরে বললাম যে মেঘলা আসলো না, বলে মেঘলা তো নাইট ডিউটি পড়ছে। কিরে নাইট ডিউটি পড়ছে, তার মানে কি রাতে আসবে না? বলে ও ভোরে আসবে, সকাল 7টা বাজে। তা আমি 7টা পর্যন্ত ওইখানে বসে রয়েছি। পরে বসে থেকে আমি তখন ফজরের আজানের পরে ফজরের নামাজটা পড়ে ওই যে ফ্যাক্টরিতে চাকরি করতো ওই ফ্যাক্টরির গেটে যেয়ে দাঁড়াই আছি আরেকটা মেয়েরে নিয়ে, ওর সাথে চাকরি করা আরেকটা মেয়ে, ওই মেয়েটারে নিয়ে দাঁড়াই আছি। 7টা বাজে তখন বের হইছে। বের হওয়ার পরে আমার দিকে তাকে কান্না করে দিছে, মানে এইভাবে মুখটা ইয়েতে ধরে ওই মানে ঘুমড়িয়ে কান্না করতেছে। তো মানে আমি তখন কাছে গেছি, কাছে যাওয়ার পরে যে তুমি আমারে ধরবা না, আরে তুমি আমারে ধরবা না, যে মেঘলা কান্না করো না, একটু সাইডে আসো। বলে না তুমি চলে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিছি। আমি ডিভোর্স লেটারে সিগনেচার করে আসছি। মানে হচ্ছে তোমার পেটের বাচ্চা কই? এতদিনে তো বাচ্চা প্রসব হয়ে যাওয়ার কথা, পেটের বাচ্চা কই? ও বলে বাচ্চা তো অবৈধ বাচ্চা আমি রাখবো কেন, আমি নষ্ট করে ফেলছি। তাই আমি বললাম বাচ্চার বাবা কে? ও তখন তাকায় থেকে বলে জানি না। আমি বললাম মেঘলা একটু সাইডে আসো। বলে আমি দেখো আমি আজকে 12 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করছি, 24 ঘন্টা ডিউটি করে বেরোইছি, আমার শরীরটা চলে না। আমার বলো কি হয়েছে? আমি দুইটা ইয়ের অপারেটরের পিছনে আমি একটা হেল্পার, আমি কাজ করছি, আমার শরীর আর চলে না, আমি ঘরে যেয়ে একটু ঘুমাবো। আমি বললাম চলো ঘরে চলো। তখন ওরে নিয়ে আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পর ওই বস্তির ঘরে বসলাম, বসে বলি মেঘলা কি হয়েছে আমারে বলো তো, তোমার পেটে যে বাচ্চা ছিল এটা কই? বলে বাচ্চা নষ্ট করে ফেলছি। তাই আমি বললাম এই বাচ্চার বাবাকে? ও তখন নিচের দিকে তাকায় বলে এই বাপের বাচ্চা, আমার পেটের বাচ্চার বাবা তোমার বাবা ফয়েজ আলী কবিরাজ। আমি বললাম মানি? তোমার সাথে আমার প্রতিদিন ফোনে কথা হতো, প্রতিদিন আমি তোমার সাথে কথা বলতাম, তুমি তো খোনাক্ষরেও কোনোদিন আমাকে বলো নাই যে আমার আব্বার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে। ও তখন বলে আমি নিজেও জানতাম না যে তোমার আব্বার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক আছে। আমি বললাম মেঘলা এটা কি কোনো সম্ভব? একটা মেয়ের সাথে একটা পুরুষ শারীরিক সম্পর্ক করবে আর মেয়ে সেটা জানবে না? ও বলে দেখো তোমার বাবাকে আমি বাবার মতো দেখতাম, আমি এই কথাগুলো বলার জন্য তোমাকে অনেক চেষ্টা করেছি বিদেশ থাকার পরেও, বাট তুমি আমার কথা শোনো নাই। আমি তোমার বাবাকে নিজের বাবার মতো মনে করতাম, আমার তো বাবা নেই, ভাবতাম উনি আমার বাবা। আমি যে ঘরে ঘুমাইতাম এই ঘরের পাশেই ছিল একটা অনেক বড় আম গাছ। তো আম গাছে মানে আমি ঘুমাইতাম, রাতের বেলায় আম গাছ থেকে আমাকে কে জানি ঢিল মারতো, টিনের চালে ঢিল মারতো, আমি ঢিলের শব্দ পাইতাম এবং কে জানি আম গাছের উপর থেকে হাসতো খিলখিলিয়ে, আমি খুব ভয় পাইতাম। তা আমি এটা তোমার ছোটো ভাইকেও বলি, ছোটো ভাইয়ের বউকেও বলি এবং তোমার বাবাকেও বলি। তোমার আব্বা তখন বলে যে এই গাছটার মধ্যে নাকি একটা জিন আছে, একটা খারাপ পেতনি জিন আছে, ওই জিনটাই নাকি আমার উপর আক্রোশ করে। তখন সে বলে তোমার শাশুড়ি তো প্যারালাইজড হওয়া রুগী, ওই তো আর আমার পাশে শোয় না, তো তুমি আইসে এখানে শুইও, তুমি তো আমার মেয়ের মতো, তুমি এসে এখানে শুইও। তুমি আমাকে ওনার ঘরে নিয়ে যেতে, আমি ওনার ঘরেই শুইতাম। তোমার মা তো প্যারালাইজ ছিল, উনি আলাদা একটা খাটে থাকতো, আমি মাঝে মাঝে খাটে থাকতাম, মাঝে মাঝে তোমার আব্বার সাথেও থাকতাম, কিন্তু আমার ভিতরে কখনোই কোনো খারাপই কাজ করে নাই। বাট সত্যি কথা বলতে আমি তোমার আব্বার সাথে শুইলে আমার ভিতরে কোনো হুঁশ থাকতো না। ওনার সাথে শোয়ার আধা ঘন্টা পরে উনি কী জানি পড়তো, পড়ে ফু দিত, আমি না জানি না, মনে আমি জ্ঞান হারায় ফেলতাম। এভাবে দীর্ঘদিন কাটতো, আমি আমার শরীরের কোনো পরিবর্তনও বুঝতে পারতাম না। হঠাৎ করে মেয়েদের যে মাসের একটা সমস্যা হয় এটা আমার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমার মনে হয় অন্য কোনো সমস্যা, এটা বলে আমি অপেক্ষা করলাম। একটা সময় দেখি যে না, এটা বন্ধই। এতদিন বন্ধ থাকার পরে আমি একদিন তোমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম যে কেন এটা বন্ধ হয়ে গেল। আমি ভাবছি অন্য কোনো রোগ, বাচ্চা আসবে তাদের আমি কল্পনাও করিনি। ওই ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই ডাক্তার তোমার ছোটো ভাইয়ের বউয়ের সামনে আমাকে বললো যে আমার পেটে বাচ্চা আছে। তাই আমি ঘরে এসে চিন্তা করলাম যে বাচ্চাটা কোত্থেকে আসলো। আমি একমাত্র তোমার আব্বার সাথে রাতের বেলায় ঘুমাইতাম, উনি কিছু একটা করছেন, এ তো পেটে বাচ্চা আসার কথা না। আমি তো তোমার আব্বাকে কিছু বলতে পারি নাই, ভাবছিলাম তোমার এই মোবাইল ফোনে বিষয়গুলো জানাবো, তুমি তো দেশে এসে আমাকে সবার সামনে মাহির আমাকে ঘর থেকে বের করে দিলা, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করলা না। এক পৃথিবীর রাগ অভিমান বুকে জমা নিয়ে আমি তখন বললাম যে বাবা এতটা খারাপ হতে পারে। আমি আর বাড়িতে গেলাম না, রাগ করে ঢাকায় থেকে গেলাম মেঘলার সাথে, আর সৌদি আরবেও ব্যাক করলাম না, সৌদি আরবে গেলাম না, যদিও সৌদি আরবে যাওয়ার এর আগে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি যাই নাই।
সৌদি আরবে না গিয়ে আমি ওর সাথে তখন আসি। এইভাবে বাড়িতে 3 মাস থাকার পরে আমি জানতে পারি যে আমার মা মারা গেছে। আমি তখনও ঢাকায়, ছোটো ভাই ফোন দিছে যে আম্মা মারা গেছে। পরে আমি আর মেঘলা গিয়ে আমি তখন আম্মাকে দাফন করে আসছি। আম্মাকে দাফন করে, আমার দাফন সম্পূর্ণ করে আমার শাশুড়ির পাশে আম্মাকে দাফন করছি, করে আমি আবারও মেঘলাকে নিয়ে চলে আসছি। তো এই ঘটনা আমি আমার ছোটো ভাইকে জানাই। ছোটো ভাইকে জানাইলে আমি কিন্তু আমার ছোটো ভাইকে কিছুই বলি না। আমার ছোটো ভাই তখন আমার আব্বারে মাইরা ঘর থেকে বের করে দেয়। আমার ছোটো ভাই আমার আব্বাকে প্রচুর মারে। এই ঘটনার পরে মাইরা আমার আব্বাকে ঘর থেকে বের করে দেয়। বের করে দিয়ে আমার ছোটো ভাই আমাকে বলে, আব্বাকে ঘর থেকে বের করে দিছি, আব্বা আপনার বউর সাথে যা করছে আমার বউর সাথেও করতে পারে। এরপরে আমি আর আব্বার কোনো খবর নিলাম না। আব্বা কই চলে গেছে না চলে গেছে জানি না। আমি আর বাড়িতেও গেলাম না। আমি আমার মতো করেই থেকে গেলাম ঢাকাতে। তো এখানে আমি একটা ছোটোখাটো ফার্মেসি দিলাম। ফার্মেসি দেওয়ার পরে আমার ফার্মেসি চলতেছে, ইনকামও খুব ভালো হইতেছে। এইভাবে প্রায় এখানে আপনার 1 যুগের মতো কেটে গেল, প্রায় 12 বছরের মতো কেটে গেল। আমার 2টা ছেলে একটা মেয়ে হইল, তারাও মোটামুটি বড় হইল। 1 যুগ 12 বছর পরে আপনার আজ থেকে কিছুদিন আগে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই, আমি দোকানদারি করতেছি। আমার দোকানে আর 2টা ছেলে আছে। হঠাৎ করে আমার বাবা আসছে আমার কাছে ভিক্ষা চাওয়ার জন্য। আজকে এত বছর পরে দেখলে চেনা যায় না, দাড়ি মোষ চুলে চেনা যায় না, আমার কাছে হাত পাতছে, ভিক্ষা দেয়। দেখে যখন আমার চোখে চোখ পড়ছে তখন চলে যাচ্ছে। আমি তখন লাভ দিয়ে উঠে যেয়ে ধরছি, আপনি কই যাচ্ছেন, কোথায় গেছেন, আপনি কোথায় ছিলেন, কিছু বলে না। বাবা তো এখন জড়ায় ধরে কান্না করে দিছে। ওইখান থেকে সেলুনে নিয়ে গেলাম, চুল কামাইলাম, মানে দাড়ি শেভ করাইয়া বাসায় নিয়ে গেছি। তো বাসায় নিয়ে যাওয়ার পরে আমার বউ মেঘলা ও আর সহ্য করতে পারেনি, কেন আব্বারে বাসায় আনছি। এখন এমন এক পরিস্থিতি, মানে মেঘলার সাথে আমার সংসারটা ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমার 2-3টা সন্তান আছে। মেঘলার কথা একটা, আমি আব্বার সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না। আমি যাতে কোরআনে হাত দিয়ে বলি, আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলি আব্বার সাথে আমি কোনো যোগাযোগ রাখবো না। যদি আব্বার সাথে কোনো যোগাযোগ আমি রাখি তাহলে ও আমাকে তালাক দিয়ে দেবে, মানে ডিভোর্স করে দিবে। আমি বললাম, আব্বার আমি তোমার ঘরে রাখবো না, অন্য কোথাও রাখবো। না, আমার আব্বার সাথে আমার কোনো যোগাযোগ রাখা যাবে না, এটা আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলতে হবে, কোরআনে হাত দিয়ে বলতে হবে। যতই আমার বউরে বুঝেন, আমার বউ আমার কোনো বুঝ নেয় না। তাই আমার বউ আপনার গল্প শোনে, আমিও আপনার গল্প শুনি। তাই আমি আপনাকে বিষয়টা জানাইলাম যে ভাই এই মুহূর্তে কী করতে পারি। আমার বউকে তো আমি বহু লোক দিয়ে বুঝাইছি, আমার আত্মীয় স্বজন অনেককে দিয়ে বুঝাইছি, তো কোনো কাজ হয় না। আমার বউ কারো কোনো বুঝ নেয়ই না। আমার বউর কথাই একটা যে সে থাকবে না যদি আমি আমার আব্বার সাথে কোনো দিন 1 মিনিটের জন্য কথা বলি, আব্বার কোনো খোঁজখবর নেই। তো এই মুহূর্তে আমি কী করব? একদিকে বাবা জন্মদাতা পিতা আমাকে জন্ম দিছে, আরেকদিকে আমার বউ, আমার 3টা সন্তান। এই পর্যায়ে আমি আপনাকে ধারস্থ হইলাম, আপনার কাছে আমার কথাগুলো বললাম। যদি পারেন আমাকে একটা সঠিক সমাধান দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই ফয়সাল হোসেনের জীবনের হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। কি বলবো, আসলে ওনার গল্পটা পড়ার পরে আমি নিজেও অনেক বিব্রত হয়ে গেলাম যে আসলে কি বলা যায় মানুষটাকে। একজন প্রবাসী দীর্ঘ 4 বছর ধরে সৌদিতে ছিল। এই ফ্যামিলি ডিপ্রেশনে পড়ে সে আর বিদেশেও যেতে পারলো না, মাকেও হারালো, বাবাকে এমন একটা অবস্থায় পেল, এখন না পারে বাবাকে ছাড়তে, না পারে বাবাকে রাখতে। আমার মাথায় কোনো আইডিয়া নাই এই বিষয় নিয়ে। আমি ফয়সাল ভাইকে কিছুই বলিনি। আমি বলেছি আপনার গল্প আমি রেকর্ড করব এবং আপনি গল্পের কমেন্ট বক্স চেক করবেন, সেখানে যারা আপনাকে কমেন্ট করে আপনি সেই কমেন্ট অনুযায়ী কাজ করবেন। আমি জানি আপনারা আমার ভিডিও যারা দেখে তারা মোটামুটি খুবই পারফেক্ট মানুষ, তারা অনেক বুঝে এবং তারা বুঝদার মানুষ। অনুরোধ করবো আপনাদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন, যাতে ফয়সাল ভাই তার জীবনের একটা সিদ্ধান্ত নিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। হ্যাঁ, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।